আসসালামু আলাইকুম। গভীরপ্রবীর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং হলো কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আম, আজকের আয়োজন বেসিক্যালি বেসিক্যালি নুরানি প্রকল্পের দিগদর্শন সম্পর্কে। বিষয়টা বিস্তারিতভাবে বলতে, সংক্ষিপ্তভাবে বলতে গেলে, যে বিশ্ববিদ্যালয়ের সংকট এবং এবং এটার প্রেক্ষাপটটা কি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচনায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাজন শিক্ষক, সোসিওলজি ডিপার্টমেন্টের শামসুল আরিফিন স্যার। উনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন। এবং সাথে উপস্থিত আছেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী, বর্তমানে বিসিএস ক্যাডার হিসেবে আছেন এগ্রিকালচার এক্সটেনশনে, আম, জ- ইমাম হোসেন জ্যোতি ভাই। এবং উপস্থিত আম, আমাদের আরেকজন স্যার থাকার কথা ছিল, তিনি একটু রাস্তায় আছেন, সামনে সে জয়েন করবে, সালেহ হোসেন, সালেহ স্যার, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। আমি তামিম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী, আহ, প্রথম ব্যাচ, আর বিশ্ববিদ্যালয়ে সপ্তম ব্যাচ। আহ, স্যার, আজকের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে স্যার, যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 13 বছর বা 14 বছরের যে একটা ইতিহাস আছে, সেখানে যে মুখ্য যে বিষয়টা, যে ওখানে আহ, যে সংকটের ব্যাপারটা সবচেয়ে হলো ডমিনেন্ট। সেখানে শিক্ষার্থীদের যে শিক্ষার, যে উচ্চ শিক্ষার যে ব্যাপারটা, সেটা একটা রিসেসিভ পর্যায়ে আছে, এখনো সেটা প্রস্ফুটিত না। এই বিষয়টা, যে সংকটের যে ধারাটা আছে, এই ধারাটা আসলে আপনি কিভাবে দেখেন, সেটা কিভাবে আহ বলা যায়, যে আপনি কিভাবে দেখেন সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান, সেই সাপেক্ষে আপনার মন্তব্য পেশ করবেন। এবং সেই সাথে জ্যোতি ভাই আছেন, তিনিও এই ব্যাপারে হবে। এবং সেই সাথে আমি শিক্ষার্থী হিসেবে, সাবেক শিক্ষার্থী হিসেবে, আমি আমার একটা প্যানেল ডিসকাশন হিসেবে আমরা এই বিষয়টা একটা আলোচনা করবো স্যার। প্রথমে আপনার কাছ থেকে শুরু করতে চাই স্যার। আমি প্রথমেই তামিম আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, সেই সাথে যারা শুনছেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং শুভার্থী অনুযায়ী সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আহ, যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটা আমাদের ইউনিভার্সিটি, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। যে আমাদের বিশ্ববিদ্যালয়টি আপনারা জানেন যে একাডেমিক্যালি 2011-12 সাল থেকে যাত্রা শুরু করেছে এবং 2026 সাল, 14 বছরে এই যাত্রাকালীন সময়ে আমরা দেখেছি বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি এখনো টিকে আছে। টিকে আছে বলতে একটা অবকাঠামোগত জায়গা থেকে টিকে আছে। বিশ্ববিদ্যালয়ের যে ফিলোসফিক্যাল জায়গা, সেই জায়গা থেকেও টিকে আছে। আহ, বিশ্ববিদ্যালয়ের যে ফাংশনালিটির জায়গা, সেখান থেকেও বিশ্ববিদ্যালয়টি টিকে আছে। আপনি সঠিকভাবে বলেছেন যে বিশ্ববিদ্যালয় আসলে নানান সংকটের মধ্য দিয়ে গিয়েছে। তো এখন এই সংকটগুলোকে আমরা আসলে নানান ভাগে বিভক্ত করতে পারি। স্পেশালি আমরা যখন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা আলাপ করি, তো আমি সংকটগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে চাই। প্রথম সংকট যেটা, সেটি হচ্ছে অবকাঠামোগত বা স্ট্রাকচারাল ক্রাইসিস, যেটা আমরা বলি, একটা বা ফিজিক্যাল ক্রাইসিস। তো বিশ্ববিদ্যালয় বলতে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে চিন্তা করি, তখন আমাদের মানসপটে আহ, যে চিত্রটা আমরা পাই সেটি হচ্ছে যে একটা বড় স্পেস। সেই স্পেসে অনেকগুলো একাডেমিক, প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অনেকগুলো হল বা ডরমেটরি আছে এবং সেখানে এক ধরনের ইন্টারাকশন হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্য দিয়ে, গবেষণা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, আহ, সেখানে কালচারাল ফেস্টিভ্যাল হচ্ছে। একটা লার্জ নাম্বার অফ গ্রুপ, তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে জ্ঞানতাত্ত্বিক বা জ্ঞান চর্চা করছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের স্পেশাল যে ক্রাইসিস, সেটা যদি আপনি খুব খেয়াল করেন যে আহ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ক্রাইসিস, সেটা হচ্ছে অবকাঠামোগত ক্রাইসিস। তার যে ফিজিক্যাল এরিয়া, যেটাকে আমরা বলি 55 একরের মধ্যে একটা ইউনিভার্সিটি, সেটা অ্যাডিকুয়েট না। কারণ আপনি যদি ইন টার্মস অফ নাম্বার অফ শিক্ষক এবং শিক্ষার্থী চিন্তা করেন, 10,000 12,000 শিক্ষার্থী, তার জন্য ফিজিক্যাল ফিজিক্যাল যে স্পেসটা আছে সেটা অ্যাডিকুয়েট না। আহ, একটা গেল। সেকেন্ড হচ্ছে যে স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারাল, যেটা বলতে হচ্ছে যে ধরেন আহ, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দিকে যদি আপনি তাকান, 34টার বেশি ডিসিপ্লিন আছে এবং যেখানে আমি বললাম যে মোর দেন 8 থেকে 9 হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। তো তাদের জন্য মাত্র একটা একাডেমিক বিল্ডিং, এবং এই একাডেমিক বিল্ডিং এ লিফট হচ্ছে কয়েকটা,
লিফটে ওঠাকে কেন্দ্র করে নানান রকমের কনফ্লিক্ট হয়, ক্লাসরুম শ্রেণীকক্ষ দখল নিয়ে কনফ্লিক্ট হয়, শ্রেণীকক্ষ দখল করতে হয়, আই রিপিট শব্দটা, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী আহ, যখন তারা জ্ঞানতাত্ত্বিক চর্চা করবে, আহ, বিশ্ববিদ্যালয়ে এসে তারা দেখছে কি যে তাদের ক্লাস নেওয়ার জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, আহ, শিক্ষকদের বসার পর্যাপ্ত অফিস রুম নেই। ফলে শিক্ষকদেরকে এক ধরনের কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের আহ, বসার জন্য ন্যূনতম যত যে স্পেস সেটা ঠিক। অন দ্য আদার হ্যান্ড, শিক্ষার্থীকেও কি করতে হচ্ছে, যে ক্লাসরুম নিশ্চিত করতে হচ্ছে, যেটা কিনা বিশ্ববিদ্যালয়ের এস্টাবলিশমেন্টের জায়গা থেকে যদি আমরা দেখি, আমরা আসলে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিশ্চিত করার কথা ছিল, কিংবা যারা বিশ্ববিদ্যালয়ের ধারণাটা বাংলাদেশে আমদানি করেছে, প্রান্তিকে নানান রকমের বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছিল সেই সংশ্লিষ্ট সরকার মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় দেখভাল যারা করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তাদেরকে নিশ্চিত করা দরকার ছিল। কিন্তু শুরুতেই দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে মিসিং। থার্ড যেটা ক্রাইসিস, সংকট, সেটা হচ্ছে যে আইডিওলজিক্যাল, দর্শনগত, যেটাকে আমি মনে করি যে এটা শুধুমাত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ইন এ ব্রডার সেন্স একটা বড় ক্রাইসিস। সেটি হচ্ছে যে আসলে বিশ্ববিদ্যালয় থেকে আপনি কি চান, প্রশ্নটা হচ্ছে এইটা, যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা পড়তে আসছে, অ্যাট দ্য এন্ড লেখাপড়া শেষ করে তারা কি ধরনের কাজ করবে। একটা ডোমিনেন্ট ন্যারেটিভ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা একটা ডিগ্রি অর্জন করার জন্য আসে, এবং ডিগ্রি অর্জন করে তারা যেন স্কিল লেবার হিসাবে মার্কেটে প্রবেশ করতে পারে, যেন তাদের একটা মার্কেটেবল প্রাইস থাকে, যেন একটা তারা খুব ভালো চাকরি পেতে পারে, যেন তারা ব্যুরোক্রেসিতে যেতে পারে, যেন তারা ইউনিভার্সিটি টিচিং এ যেতে পারে। হ্যাঁ, সো এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা আমরা দেখতেছি 1990s এর পর থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এই ফিলোসফিক্যাল ডক্ট্রিনটাকে এক্সপ্যান্ড করা হয়েছে ইন দ্য নেম অফ নিউ লিবারালিজম। তো এটা একটা দর্শনগত ক্রাইসিস, যেখানে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আসছেন, তারা নিজেদেরকে গ্রাজুয়েট, আমরা তাদেরকে গ্রাজুয়েট বলছি, এবং দিন শেষে লেখাপড়া শেষ করে তারা আসলে কি করবে, তারা তাদের ন্যাশনাল বিল্ডিং এ তাদের কন্ট্রিবিউশন কি থাকবে, সেই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে যে তারা যেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করে একটা ভালো চাকরি পায়। তো চাকরির প্রশ্নটাকে আমি উপেক্ষা করতে চাচ্ছি না, চাকরির প্রশ্নটা, প্রফেশনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটা ব্রডার গোল ছিল, মানে শুধুমাত্র আমরা যখন বিশ্ববিদ্যালয়কে আমরা পোট্রে করি, আমরা বলি এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে মুক্ত বুদ্ধির চর্চা করা, জ্ঞান চর্চা করা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে মুক্ত বুদ্ধি চর্চা বা জ্ঞান চর্চা করা, এই কেতাবি ধারণার বাইরে বিশ্ববিদ্যালয়ে একটা বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে মানুষ তৈরি করা। হুম, সে মানুষ তৈরি করার যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, যেটাকে আমরা সমাজতত্ত্বের ভাষা বলি সোশ্যালাইজেশন, সেটা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফিক্যাল ধারণায়, কমপ্লিট ধারণার মধ্যে সেইটা কমপ্লিটলি মিসিং। সেটি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট শিক্ষার্থী যারা আসছে, তারা আসলেই জানে না যে তারা আসলে এখান থেকে বের হয়ে যে কি করবে। এবং সর্বশেষ যে ক্রাইসিসটা আমি উল্লেখ করতে চাচ্ছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিস এবং আমাদের ইউনিভার্সিটি ক্রাইসিস, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে আস্থার সংকট। হুম, একটা বিশ্ববিদ্যালয়, এটা কোনো এটা 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 এমন কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। তো সমাজে ম্যাক্রো স্পেয়ারে যে ঘটনাগুলো ঘটে সেটা বিশ্ববিদ্যালয়কে আক্রান্ত করে। তো আমরা দেখতেছি সমাজে আহ, গত 15-16 বছর ধরে, কিংবা আমরা যদি আরো দেখি 90s এর পর থেকে একটা ক্রাইসিস হয়েছে, একটা মরাল ক্রাইসিস পুরো গোটা সমাজের মধ্যে। সেটার রিফ্লেকশনটা আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে, নট অনলি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আপনি যত প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, টারশিয়ারি, সেকেন্ডারি, সব ক্ষেত্রে আমরা দেখছি শিক্ষক শিক্ষার্থীর একটা ক্রাইসিস আছে। সেটি বিশ্ববিদ্যালয়ে এসে আরো বেশি বেড়েছে, যেটা কমার কথা ছিল, কমেনি। তো শিক্ষার্থীর যে আস্থার যে সংকটটা, যেটা আমরা দেখছি নানান কারণেই হচ্ছে। শিক্ষার্থীদের জায়গা থেকে শিক্ষকদের ব্যাপারে অনেক ধরনের অপ্রত্যাশা বা প্রত্যাশার, আহ, অনেক ধরনের অভিযোগ থাকে। অন দ্য আদার হ্যান্ড, শিক্ষকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের ব্যাপারে এক ধরনের এলিগেশন থাকে, অভিযোগ থাকে। তো এই চারটা যে পয়েন্ট আমি শনাক্ত করলাম, এই আহ, চারটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং ক্রাইসিস। আমি প্রথমে বলেছি যে স্ট্রাকচারাল ক্রাইসিস,
সেখানে আমি বলেছি যে এখানে আমাদের পার্টিকুলারলি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে একাডেমিক ক্রাইসিস, সেখানে হচ্ছে যে আমি বললাম ফিলোসফিক্যাল ক্রাইসিস ফাইনালি, যে বিশ্ববিদ্যালয় তো চলে যে ফাংশনালিটি জায়গা থেকে, শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক ইন্টারাকশনের জায়গা থেকে, সেইখানে যে ক্রাইসিস, ফলে এই সব কিছুর একটা প্রভাব আমরা দেখছি আমাদের বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পড়েছে। পার্টিকুলারলি এই প্রভাবটা হয়তো বা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরো বেশি আকারে, প্রকট আকারে দেখা দিচ্ছে। তো আমি এখানেই থামছি। আহ পরে হয়তো বা আমি আরো কিছু যোগ করতে পারবো। পরবর্তী জ্যোতি ভাই, একই প্রশ্ন আপনার কাছেও, যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংকটের যে ধারাটা, আপনি তো শিক্ষার্থী, উনি শিক্ষক, শিক্ষকের ভিউটা উনি এক্সপ্রেস করছে। তো আপনি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই সংকটটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন, এবং এই বিষয়টা বর্তমান শিক্ষার্থীরা, কারেন্ট শিক্ষার্থীরা কিভাবে ডিল করতেছে, সার্বিক বিষয়ে আপনার একটা অভিমত আপনি জানাতে পারেন। ধন্যবাদ। আমি আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? আহ, হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যদি শুধু গবি প্রবির বিষয়টাই বলি, ওভারঅল ইউনিভার্সিটির বিষয়ে যদি আমি বাদ দিয়ে শুধু গবি প্রবির কথাটাই বলি, যে ইনসাইড স্টোরি, যেহেতু এখানে স্যার, আমি, তুমি, আমরা একই ক্যাম্পাসের, তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে আমাদের এই ক্রাইসিসটা কিছুটা ম্যানিপুলেটেড। এবং এই ম্যানিপুলেটেড যে ক্রাইসিস, যেটা স্যার উল্লেখ করলো, যে প্রশাসনকে নিশ্চিত করার কথা ছিল, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, তারপরে আমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর যে একটা গ্যাপ, টিচার স্টুডেন্টের মধ্যে আস্থার সংকট, তারপর আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে আমাদের যেটা ঘাটতি, এগুলা আমি মনে করি কিছুটা ম্যানিপুলেটেড। কারণ এগুলোর জন্য যে একটা অথরিটির যে ব্যাপার, সেটা আমাদের ক্যাম্পাসের মধ্যে দেখা যায় না। এবং টিচাররা দায়িত্ব কতটা নেয়, সেটা নিয়ে আমি স্টুডেন্টদের পক্ষ থেকে সন্দিহান। কারণ বিভিন্ন সময়ে আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে স্টুডেন্টদের পক্ষ থেকে, যে যেগুলাতে টিচাররা চাইলেই সংকট খুব সহজে সমাধান করতে পারে বা সময় নিয়ে করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে স্টুডেন্টদেরকে দেখা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ডের জন্য, যে 4 বছরের জন্য তারা আসবে, তারা তারা চলে যাবে। যদি আমি কয়েকদিন আগের কথা বলি, যে টিচার এবং কর্মচারী কর্মকর্তা তাদের মধ্যে একটা মিলন মেলা অনুষ্ঠান হওয়ার কথা হচ্ছে, এবং সেখানে ইনভাইটেশনের মাধ্যমে পরস্পর পরস্পরকে দাওয়াত দিচ্ছে। কিন্তু কখনো কিন্তু কোনো স্টুডেন্টদেরকে নিয়ে এরকম শিক্ষক বা শিক্ষার্থীদের একটা যে এরকম মিলন মেলা হওয়া সম্ভব, এটা কিন্তু কোনো সময় ক্যাম্পাসে দেখা যায় নাই। ইভেন টিএসসি নেই আমাদের কোনো। সবসময় একটা কনফ্লিক্ট লেগেই থাকতেছে। শিক্ষকদেরকে দেখা যাচ্ছে তারা সাংবাদিকদেরকে ব্যবহার করতেছে, স্টুডেন্ট মলেস্ট হচ্ছে, স্টুডেন্টদের নানা অভিযোগ থাকতেছে শিক্ষকদেরকে নিয়ে। শিক্ষক শুধু শিক্ষক হিসেবে যে দায়িত্ব পালন করবে সেটাও হচ্ছে না, আবার শিক্ষক যে একজন গার্জিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ক্যাম্পাসের অথরিটি হয়ে, প্রশাসন হয়ে, সেটাও হচ্ছে না। তো আলটিমেটলি স্টুডেন্ট যারা ভর্তি হচ্ছে, তারা ভর্তি হয়ে তারা দিশাহারা। তারা কি করবে, তাদের সামনে কোনো গাইডলাইন নাই, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নাই। তারা যেভাবে আসতেছে সেইভাবেই তারা চলে যাচ্ছে 4 বছর এখান থেকে কাটিয়ে। যদি আমার সময়ের আমি কথা বলি, এই যে আমাদের যেটা টিচার ছিলেন, বা যখন টিচার নিয়োগ হয়, বা বর্তমান অবস্থায় যদি আমি দেখি, আমাদের টিচারদের কিন্তু কোনো এভালুয়েশন, কোনো সিস্টেম বা প্রসেস নাই, যে আমরা টিচারদেরকে ইভালুয়েশন করব তারা ক্লাসে কেমন, বা তারা আসলে সার্বিকভাবে কেমন, এই ধরনের কোনো সিস্টেম আমাদের মধ্যে নাই। আমাদের অথরিটির কাছে আমরা যে রিপোর্ট করব, আমরা যে অভিযোগ করব, সেগুলোর আসলে কোনো সিকোয়েন্স আছে কিনা, সেগুলোর আসলে কোনো রেজাল্ট আছে কিনা, আমরা কিন্তু সেগুলো জানিও না। ইভেন যখন কোনো একটা প্রবলেম ক্যাম্পাসে হয়, তখন কিন্তু সেটার দায়িত্ব প্রশাসন নিতেই চায় না। একটা দায় সারা দায়িত্ব, যেটা আসলে জিস্ট যেটুকু নেওয়ার দরকার সেটুকু নিয়ে তারা শেষ করে দিচ্ছে। কিন্তু ওভারঅল যে গার্জিয়ানের যে একটা বিহেভিয়ার স্টুডেন্ট আশা করে, সেটা প্রথম থেকে ঘাটতি। যদি আমি 2015 সালে, যেহেতু আমি ছিলাম ভর্তি হয়ে, তখন কথা যদি আমি বলি, তখন থেকে এটা ঘাটতি। শ্রেণী কক্ষ নেই, লিফট নেই, এই ধরনের যে কনফ্লিকশন স্টুডেন্ট টু স্টুডেন্ট, তাদের মধ্যে একটা ক্যাওয়াস চলতেছে, তারা পরস্পর পরস্পরকে শত্রু হিসেবে কাউন্ট করতেছে। এইটাও কিন্তু আমি ধারণা করি যে প্রশাসন এখানে সম্পূর্ণ দায়ী। কারণ তারা চাচ্ছে এই ধরনের কনফ্লিক্ট হয়ে থাকুক। স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম থাকলে সেখানে অথরিটির উপর একটা চাপটা কম থাকে। 2 দিন পর পর আমাদের স্টুডেন্টদেরকে তালা মারতে হচ্ছে। এগুলো আসলে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ম্যানিপুলেটেড। যে প্রশাসন চাইলে আরো বেশি অ্যাক্টিভ হতে পারে, কিন্তু তারা সেখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিজম দেখাচ্ছে না। এরপর যদি আইডিওলজি সংকটের কথা বলি, আমাদের শিক্ষকরা 5ই আগস্টের যে আমাদের যে জুলাই যে আন্দোলন, সেখানে টিচাররা অনেকেই অনেকেই স্পষ্ট ভাবে মানে স্টুডেন্টদের বিরুদ্ধে, তারপরে যেইভাবে হোক না, তার কারণে পলিটিক্যাল একটা ভিউ নিতে অনেকেই দাঁড়িয়েছিলেন।
এবং অনেকে হ্যাঁ স্টুডেন্টদের পক্ষেও ছিলেন, কিন্তু এই যে আমাদের যে তখন যে একটা কাউন্সিলিং এর দরকার ছিল স্টুডেন্টদের সাথে টিচারদের, এটা কতটুকু ছিল আমি জানি না। যখন আমাদের নাসির উদ্দিন স্যার ভিসি যখন ছিলেন, তখন যে আন্দোলনটা হয়, তখন এই আন্দোলনে কিন্তু শিক্ষকরা আমাদেরকে ম্যাসিভ সাপোর্ট দিয়েছিলেন অনেকভাবে। তো সেই সময় আমাদের স্টুডেন্টদের সাথে টিচারদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে ছিল, 5ই আগস্টের পরে সেটা আরো প্রকট হয়ে গেছে। আমাদের ক্যাম্পাসে এখন বিভিন্ন দলের, বিভিন্ন আইডিওলজির, বিভিন্ন কনসেপ্টের স্টুডেন্ট আছে, শিক্ষার্থী, যারা এখন অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে ক্যাম্পাসে বিভিন্ন তাদের এজেন্ডা নিয়ে। তো তাদের সাথে শিক্ষকদের কতটুকু সম্পর্ক, শিক্ষার্থী ওভারঅল যারা জেনারেল স্টুডেন্ট তাদের সাথে শিক্ষকদের কতটুকু সম্পর্ক, এগুলোর কোনো আসলে ইভালুয়েশন নাই। ইভেন এইগুলা নিয়ে কখনো মনে হয় বসাও হয়নি আমাদের টিচারদের পক্ষ থেকে বা স্টুডেন্টদের পক্ষ থেকেও। তো আমার আসলে কথা হচ্ছে যে আমাদের যে ক্যাম্পাস, যেটা আসলে ডে বাই ডে আসলে প্রোগ্রেস করার কথা, সেখানে কোনো প্রোগ্রেস আমি দেখি নাই। ইভেন এখন আমি কথা বলি, আমি সেখানে এখনো সেরকম প্রোগ্রেস দেখছি না। বরং আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে স্টুডেন্ট নামতেছে। আমি স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি, অডিটোরিয়াম নাই কাজ করার জন্য, কোনো ডিসিপ্লিন নাই। তারপর যে আমাদের যে অবকাঠামো, সেটা তো সংকট আছেই। নৈতিকতার দিক থেকেও আমাদের স্টুডেন্ট অনেক পিছিয়ে যাচ্ছে, সেখানে কাউন্সিলিং করানোর মতো কোনো অ্যাক্টিভিজম টিচারদের মধ্যে নাই। কর্মচারী কর্মকর্তা, ইভেন যদি আমি সেটা বলি, কর্মচারী কর্মকর্তা তাদের মিনিমাম ম্যানারটুকু তাদের মধ্যে নেই। এইটুকু ম্যানার আনার জন্য প্রশাসন কতটুকু দায়িত্ব পালন করতে পারে, আমার ধারণা প্রশাসন এটা নিয়ে চিন্তাও করেনি কখনো। একজন কর্মচারী কর্মকর্তা দ্বারা স্টুডেন্ট খুব সহজভাবেই সে হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু এটা নিয়ে আসলে কিছুই হচ্ছে না। স্টুডেন্ট অভিযোগ দিচ্ছে ফেসবুকে, স্টুডেন্ট অভিযোগ দিচ্ছে গ্রুপে, অভিযোগ দিচ্ছে ডিপার্টমেন্টে, ওইখানে শেষ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই যে সংকট, এগুলো আসলে প্রশাসনের সামনে যেহেতু ঘটতেছে, প্রশাসন আসলে হয়তো দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই এড়িয়ে যাচ্ছে, অথবা তারা স্টুডেন্টদেরকে একটা কি বলে এটাকে, 4 বছরের একটা এলিমেন্ট বা কম্পোনেন্ট হিসেবে দেখতেছে, যেটা তাদের ক্যাম্পাসে তাদের চাকরির জন্য, তাদের এক্সিস্টেন্সের জন্য দরকার। তো আমি স্যারের, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি স্টুডেন্টের পক্ষ নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে আমি স্যারের কথাগুলোর আমি আসলে কাউন্টার দেওয়ার জন্যই আমি এইভাবেই বললাম। তো আমি এইগুলার উত্তর আসলে যে এই প্রশাসন কি করতে পারে, একজন টিচার প্রশাসন হিসেবে কি করতে পারে ডিপার্টমেন্ট থেকে, ডিসিপ্লিন থেকে বা অথরিটি পর্যায় থেকে, সেটাই আমি স্যারের কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ। আহ তামিম, আচ্ছা, হ্যাঁ। আমি রেসপন্ড করব না, কারণ আমার মনে হয় জ্যোতি যা বলার চেষ্টা করেছে, যদি যদি আমার উত্তরগুলোকে একটু চিন্তা করে, তাহলে আমি আসলে এই কথাগুলো বলেছি। আপনি যেটাকে বলেছেন যে ম্যানিপুলেশন, সেটাকে আমরা বলেছি স্ট্রাকচারাল ক্রাইসিস। আমি হয়তো বা ইন জেনারেল কমেন্ট করেছি, স্পেসিফিক আমাদের গোপালগঞ্জ ইউনিভার্সিটির ক্রাইসিস গুলোকে আমি আলাপ করতে চাইনি, যেহেতু দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কমেন্ট অ্যাবাউট ইউনিভার্সিটি। এখন যেটা হচ্ছে যে আমি যদি ধরে ধরে আলাপ করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিস গুলোকে আমি কিভাবে দেখি, হ্যাঁ, এবং ক্রাইসিস গুলোকে আসলে কি, এটা কি ক্রাইসিস গুলোকে জিওয়ে রাখা হচ্ছে কিনা, আহ কোনো একটা স্পেসিফিক ক্লাস বা গ্রুপের ইন্টারেস্ট সার্ভ বা পারপোজ সার্ভ করার জন্য, সেটা নিয়ে আমার আলাদা মন্তব্য বা বক্তব্য থাকবে। তো আমি যেটা হচ্ছে যে জ্যোতির সাথে অ্যাড করতে চাই এবং জ্যোতিকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি আসলে অ্যাজ তামিম ইনভাইটেড মি, আমি এখানে আসলে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর পক্ষ নেওয়ার জন্য আসিনি। আমি আসলে বিশ্ববিদ্যালয়ের কথা বলতে এসেছি, রাইট? তো সেখানে যেটা হবে যে এখানে আপনার সাথে আমার সম্পর্কটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর। সো অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে আপনার কিছু লিভড এক্সপিরিয়েন্স আছে, রাইট? আবার আমার অ্যাজ এ শিক্ষক হিসাবে আমার একটা লিভড এক্সপিরিয়েন্স আছে আবার ইউনিভার্সিটি। বাট আমার একটা সুবিধা যেটা, যে আমি শিক্ষার্থী ছিলাম, সো শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছি। ফলে শিক্ষার্থী হিসাবে আমি বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিসটা জানি, শিক্ষক হিসেবেও জানি, যেটা হয়তো বা আপনি জানেন না। হ্যাঁ। তো যেমন দু একটা আমি উদাহরণ দিই, এবং সেটা বোঝানোর জন্য যে ধরেন, আপনি যে উদাহরণগুলো বললেন, যে 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 ঘটনাগুলো আমাদের গোপালগঞ্জে ঘটেছে, এবং যখনই ইন টার্মস অফ, যখন আমরা আপনারা শিক্ষার্থীরা বা শিক্ষকরা আমরা জাস্টিসের কথা বলেছি, বাংলা আমাদের গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে নানান ঘটনা ঘটেছে। আপনি শুধু 5ই আগস্টের কথা বলছেন, 5ই আগস্টের আগের প্রেক্ষাপটটা আমাদের একটু রিকল করা দরকার। যে এবং এটাও আমাদের কনটেক্সটটা আমাদের স্মরণ করা দরকার, যে গোপালগঞ্জ ইউনিভার্সিটিটা, ইট ওয়াজ এ ডিফারেন্ট ইউনিভার্সিটি দেন দ্য আদার ইউনিভার্সিটিস। ধরেন আপনি 2009 থেকে 2024, 15 বছরের এই শাসনটাকে আমরা যদি এগ্রি করি যে এটা একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, একটা ফ্যাসিবাদী শাসন ছিল। ফ্যাসিবাদী শাসন কাঠামোয় শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক একটা হচ্ছে যে
2009-এর আগেই বাংলাদেশে 2000, আমি যেটা বলতে চাচ্ছি, 90 সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর মধ্যকার যে ওয়ার্কিং রিলেশনশিপ এটা অনেক ডিক্লাইন করেছিল। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে যে এর মধ্যে নতুন যুক্ত হয়েছে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। সো দুটোর কারণে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে কোন জায়গায় যেতে পারে এটা একটু ইমাজিন করেন। থার্ড যে পয়েন্টটা বলবো গোপালগঞ্জ ইউনিভার্সিটি ক্ষেত্রে, যে এটা হচ্ছে একদম প্রান্তে অবস্থিত, এমন একটা জায়গা অবস্থিত যেখানে ভিন্ন মতের চর্চা করাটাই হচ্ছে অপরাধ। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে যুক্ত হই, ধরেন আই এম ফ্রম গোপালগঞ্জ, সো আমি যেহেতু গোপালগঞ্জে বড় হয়েছি, গোপালগঞ্জে আমার এসএসসি কেটেছে, তারপরে আমি ঢাকায় গিয়েছি, ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ফলে আমি জানি যে আমি যে অঞ্চলে বেড়ে উঠেছি সেই অঞ্চলের মানুষের অধিকাংশ মানুষ কেমন ধরনের মানসিকতা পোষণ করে, কিংবা আমার অঞ্চলের মানুষ ভিন্ন মতকে কিভাবে পোট্রে করে। ধরেন আহ 14-15 বছরে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু দেখবেন যে রাষ্ট্রীয় সহিংসতার কারণে, রাষ্ট্রীয় দমনপীড়নের কারণে ছাত্রলীগ ছাড়া আর কোনো দল এক্সিস্ট করতে পারে নাই। কিন্তু আলাপ আলোচনা কিন্তু ডায়লগ চলেছে। হ্যাঁ, আমার অনেক বন্ধু, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি জানতাম যে ও দল করছে, আমি জানতাম কেউ ইউনিয়ন করছে, তার সাথে আমার ইন্টারাকশন হচ্ছে। কিন্তু গোপালগঞ্জে আপনি চিন্তা করেন যে আপনার একটা ফ্রেন্ড কিংবা আমাদের একজন কলিগ, সে লিগ করে না, বা আওয়ামী চেতনার পরিপন্থী কেউ, বিপন্থী কেউ এরকম ভাবে ইমাজিন করার মতো মানসিক যে গাড়ন সেটা ছিল না। ফলে এখানে গোপালগঞ্জে যেটা অ্যাডিশনাল যুক্ত হয়েছে, যেটা অন্য কোথাও না, সেটা হচ্ছে যে একটা হেজিমনিক পলিটিক্স, একটা ফ্যাসিস্ট আইডলগ, তার কেন্দ্র ছিল গোপালগঞ্জ, সেইখানে একটা ইউনিভার্সিটি। ফলে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীকেই এই আইডলগের সাথে, এই হেজিমনিক আদর্শের সাথে অ্যালাইন করতে হয়েছে। কেউ হয়তো কম করেছে, কেউ বেশি করেছে। এবং দেখেন আপনি যে ভিসি বিরুদ্ধে আন্দোলনের কথা বললেন, গোপালগঞ্জের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন সময় ছোটখাটো প্রোটেস্ট করেছে। আমি 5ই আগস্টের আগের কথাইগুলোই বলতেছি। এই প্রোটেস্টটা কিভাবে হবে সেটার সেটাও কিন্তু ঠিক করে দিত প্রশাসন, যে প্রোটেস্টটা কতটুকু দূর পর্যন্ত হবে। এবং ভিসি বিরুদ্ধে আন্দোলন আমার মনে আছে 2018 সালে যে আন্দোলনটা হলো, যে আন্দোলনটা ছাত্রলীগের 4 জন ডাক দিয়েছিল, সেই আন্দোলনটা ডাক দিয়ে ছাত্রলীগের নেতা কেন সরে গেল? সো ইট ওয়াজ এ কাইন্ড অফ প্রেশার গ্রুপ। এবং এই দেখেন, আপনাদের কোনো স্টুডেন্ট ইউনিয়ন ছিল না, লিডারশিপ ছিল না, আপনারা প্রত্যেকে নির্ভর করতেন আপনাদের দাবি দাওয়াগুলো অ্যাচিভ করার জন্য এই ছাত্রলীগের উপরই। ফলে এটা একটা কাঠামোগত ক্রাইসিস, আমি যেটা বলতে চাচ্ছি, তার সাথে অ্যাডিশনাল ক্রাইসিস গুলো যুক্ত হয়েছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়, আমি এখন যেটা বলতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয় শুরু থেকে আসলে বিশ্ববিদ্যালয় আকারে দাঁড়ায় নাই। একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে কন্ডিশনগুলো এক্সিস্ট করে, আমি ফরগেট এবার ধরেন আমি বলতেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় দর্শন কি, সেটা বাংলাদেশে মোরালেস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সত্য, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি কোনো দর্শন নাই। আমরা আহ বিশ্ববিদ্যালয়ের থেকে আসলে কি চাই, এই প্রশ্নটা করা যেতে পারে, কিন্তু আলটিমেটলি ফলাফল হচ্ছে জিরো। কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করার জন্য ন্যূনতম মিনিমাল যে শর্ত, এবং সেই শর্ত পূরণের জন্য যে ধরনের শিক্ষক এবং শিক্ষার্থী ইটসেলফ, আই রিপিট, আমরা শিক্ষকের কথা বলি যে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে এটা সেটা হয়েছে। আপনি চিন্তা করেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিভাবে এসেছে। অনেক শিক্ষার্থী, আমি সবার কথা বলছি না, ভিসি কোটা বা বিভিন্ন কোটার নাম করে অশিক্ষার্থীও কিন্তু ঢুকে গিয়েছে, রাইট? সো ফলে এটা একটা স্ট্রাকচারাল ক্রাইসিস, আমি এগ্রি করি, একটা ম্যানিপুলেটেড ক্রাইসিস। সেটার কনসিকুয়েন্স গুলো দেখেছি গত 8-10 বছরের যে ঘটনাগুলো আমরা ঘটেছে আমাদের গোপালগঞ্জে। এবং দেখেন 5ই আগস্টের পর আপনি পার্টিকুলার দারুণ একটা বিষয় এনেছেন, যে আমরা আমি যেহেতু এখন 2023 সাল থেকে গোপালগঞ্জে থাকি না বা বাংলাদেশে থাকি না, ফলে ইনসাইডার স্টোরি আমি জানি না। হয়তো বা ডক্টর আবু সালেহ স্যার যদি যুক্ত হন, উনি আরো বলতে পারবেন যে কেন আমাদের 5ই আগস্টের পরে আমরা এই স্ট্রাকচারাল পরিবর্তনগুলো করতে পারছি না। সংকটটা কোথায় সেই বিষয়ে আমার এক ধরনের আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি 2023-এর আগে, 5ই আগস্টের আগের ক্রাইসিসটা যে কেনর উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। সেটি হচ্ছে যে আমাদের যে ক্রাইসিস গুলো, যেটাকে আমরা মোটা দাগে দেখছি যে এইটা আসলে শিক্ষক শিক্ষার্থীর ক্রাইসিস না, এটা আসলে একটা কাঠামোগত ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য যে ধরনের লিডারশিপ দরকার, যে ধরনের শিক্ষক দরকার, যে ধরনের শিক্ষার্থী নেই, সেটি গোপালগঞ্জে সেইভাবে এক্সিস্ট করে না।
কথাটা হয়তো অনেক বড় হয়ে গেছে, বাট তারপর আমি বলতেছি যে আই রিপিট, যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে এই জায়গা থেকে তুলে দাঁড় করানোর জন্য যে ধরনের প্রশাসন, যে ধরনের শিক্ষক লিডারশিপ, যে ধরনের শিক্ষার্থী দরকার, শিক্ষার্থীতে অ্যাওয়ারনেস বিল্ড করে, সেই ধরনের কমপ্লিট এন্টিটি অ্যাবসেন্ট। হ্যাঁ, ম্যাক্রো লেভেলে বা মাইক্রো লেভেলে কিছু কয়েকজন দাঁড়াচ্ছে, তারা কথা বলার চেষ্টা করতেছে। এবং আপনার মনে আছে যে এই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনের গালিব নাম করে একটা ছেলে ছিল ম্যাথমেটিক্সের। হ্যাঁ, তার সাথে কি আচরণ হয়েছে? গালিব কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি নিয়ে যেতে পারেনি। তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে যে উদাহরণগুলো প্রমাণ করে যে আমাদের আহ বিশ্ববিদ্যালয়ে দাবি দেওয়া সংক্রান্ত যে প্রোটেস্টগুলো হয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য, সেই প্রোটেস্টের আলটিমেট কোনো ফলাফল বয়ে আনছে না। রেদার যারাই প্রোটেস্ট করতেছে, যারাই কথা বলতেছে, তাদেরকে তাদের ভয়েসটাকে সাইলেন্স করে দেওয়া হচ্ছে, তাদেরকে পিউনিটিভ অ্যাকশনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এর কারণ হিসেবে আমার মনে হয়েছে যে লিডারশিপ প্লাস বিশ্ববিদ্যালয়কে বলানোর জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক্সিস্ট করছে, তাদের কনস্ট্রাকটিভ যে ফিডব্যাক বা যে ধরনের ওরিয়েন্টেশন দরকার, সেটা গোপালগঞ্জের ক্ষেত্রে মিসিং। এটাই, এতটুকু আমি এখন মানে যোগ করলাম। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আহ এই ক্ষেত্রে স্যার আমি কিছু, আপনাদের সব কথাই মোটামুটি বলে ফেলছেন। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার ক্লিয়ারলি? হ্যাঁ, আপনি আপনার ভিডিওটা অন করেন, আপনি যেহেতু হোস্ট। ও, ও জি স্যার, জি স্যার। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনারা মোটামুটি সবকিছু বলে ফেলছেন, কিন্তু আমার দৃষ্টি আপনারা হলো মোটামুটি যেটা পলিটিক্যাল ভিউটাকে মনে করেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপর কিভাবে ইফেক্ট ফেলছে সেই জায়গাটাকে স্পষ্ট করছেন। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে স্ট্রাকচারাল যে ভায়োলেন্স গুলো হয়েছে সেই জায়গাটাকে কিছুটা যদিভাবে ইনপুট করছে আর কি। সেই সাথে আমি কিছু বিষয় ইনপুট করতে যাই, যে বিশ্ববিদ্যালয়ে যে ভিতর ভিতরে যে নিয়মানুবর্তিতার বেসিসে যে বিশ্ববিদ্যালয় চলা দরকার ছিল সেটা যে হয়নি, এবং সেটা কেমন হওয়া উচিত ছিল সেই জিনিসটা আমি একটু স্পষ্ট করতে চাই। যে খায়রুল আলম যে প্রথম ভিসি ছিল, যে খায়রুল আলম, সেই সময় তিনি 14টা ডিপার্টমেন্ট খুলছেন এবং একটা হলো ইনস্টিটিউট খোলে। এবং যেটা হলো 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত আপনার স্টে করছে তার পিরিয়ড কাল। এরপরে আপনার পিরিয়ড কাল ছিল হলো আপনার নাসির, ভিসি নাসিরের, যেটা আপনার 15 থেকে 19 পর্যন্ত। এবং পরবর্তীতে একটা ভারপ্রাপ্ত প্রশাসন আসছে, এবং পরবর্তীতে আপনার ডক্টর একুম মাহবুব এবং বর্তমান ডক্টর শেখর। যে প্রথম যে ভিসির আমলে যে বিষয়টা হচ্ছে যে এখানকার যে জমি অধিগ্রহণের যে ব্যাপারটা ছিল, যে 55 একর যেটা বলা হয়, অ্যাপ্রক্সিমেটলি এটা আসলে একুরেট হিসেবে ধরা হলো 52 একর, 52.95 একর। এটা আসলেই 55 একর নয়। এখন বিশ্ববিদ্যালয়ে মনে করেন যে যে পপুলেশন আছে, যেটা হলো আপনার শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী আছে, সেটার বেসিসে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 যে মনে করেন আমি লোক সংখ্যা ধরে সেই হিসেবে পপুলেশন ডেন্সিটি মাত্রাতিরিক্ত, যেটা হলো আপনার ঢাকার চেয়েও বেশি। যেটা হলো আপনার প্রতি বর্গ কিলোমিটারে হওয়ার কথা ছিল যে আপনার আহ 10,000 প্রতি বর্গ কিলোমিটারে, যেটা ঢাকাতে আপনার 35,000 আর কি। সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার 40,000-এর কাছাকাছি, মানে আপনার যদি বর্গ কিলোমিটার হিসাব করেন। সেই জায়গাতে এই বিশ্ববিদ্যালয়ের পপুলেশন ডেন্সিটির উপর বেশি বেসিস করে জমি অধিগ্রহণ দরকার ছিল আপনার 250 একর। সেখানে আপনার 52 একর। প্রত্যেকটা কনফ্লিক্টের ব্যাপারে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে আছে যে পপুলেশন ডেন্সিটির ব্যাপারে, যে ল্যাক অফ রিসোর্সের কারণে যখন আপনার জায়গার একক জায়গার মধ্যে যখন অতিরিক্ত আপনার পপুলেশন হয়ে যায়, তখন ল্যাক অফ রিসোর্সের কারণে নিজেদের মধ্যেই কনফ্লিক্ট লাগে। যার এই বিশ্ববিদ্যালয় যত ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করছে, তার বেসিক কারণ ছিল মোটামুটি আপনার হলো এই জমি অধিগ্রহণের ব্যাপারটা। এর সাথে বেশ কিছু বিষয় ইনক্লুড হয়েছে, যেটা হলো যে আপনার আহ যেটা হলো ইনফ্রাস্ট্রাকচার, যেটা আপনার ধরা যেতে পারে যে আপনার যে এই বিশ্ববিদ্যালয়ে যে পুরো যে মাস্টার প্ল্যান করা হয়েছে, সেই মাস্টার প্ল্যানটাও খুব উপযোগী না। এটাকে আপনি ধরতে পারেন যে একটা ডিস্টোপিয়ান সিস্টেম তৈরি করার জন্য যে ধরনের মাস্টার প্ল্যান করার দরকার, সার্বিক দিক থেকে এই মাস্টার প্ল্যানটা ওইভাবেই আপনার ক্রিয়েট করা হয়েছে আপনার। এবং এই মাস্টার প্ল্যানটা করার ফলশ্রুতিতে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এবং এই মাস্টার প্ল্যানটা ফুলফিল ভাবে তারা আপনার হলো পূরণ করে নাই। যেমন ধরেন যে স্যার, এখানে যে 5টা হলের যে ব্যাপারটা এখন পর্যন্ত আমরা ভিজুয়ালাইজ করি, সেই হলগুলোর ইনফ্রাস্ট্রাকচার যেভাবে এখানে প্রতিস্থাপিত হয়েছে বা স্থাপিত হয়েছে, সে বিষয়টা মাস্টার প্ল্যানে ওইভাবে ছিল না। প্রত্যেকটা হলের মনে করেন যে প্রত্যেকটা রুমের সাথে আপনার বেলকনি থাকবে, যেটা আপনার ইকোসিস্টেম বেসিস করে, যেটা আপনার যে মানুষের বাস্তু বিষয়গুলোকে মনে করেন যে আমলে নিয়ে যে কাজটা করার কথা ছিল, সেই কাজগুলো করা হয়নি। এবং যে আপনার যেটা একাডেমিক বিল্ডিং ছিল, সে একাডেমিক বিল্ডিং এর যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আপনার বলে মনে করেন যে কি বলে নকশাটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং অপর অপর যে অন্যান্য যে আপনার ইনফ্রাস্ট্রাকচার সবগুলোই এরকম করা হয়েছে।
এখানকে তো আপনি ধরতে পারেন এটা প্রথমে একটা অরিজিনাল একটা মাস্টার প্ল্যান ছিল, সেটাকে রিভাইজ করা হয়েছে পরবর্তী সালে। আপনার এটা 2016 সালে রিভাইজ করা হয়। প্রথমে 2011 সালে আপনার এটা অরিজিনাল ছিল, যেটা হলো আপনার শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ইয়া করা হয়। এবং পরবর্তীতে যেটা হলো আপনার একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে ইয়া করা হয়, যেটা হলো আপনার কুয়েটের এক শিক্ষক সেটাকে আপনার হলো আবার রিভাইজ করে। কিন্তু প্রথমের দিকে সেটা ছিল আপনার শিক্ষা অধিদপ্তরের আন্ডারে, সেই আন্ডারে তারা হলো, সেটা পিডি ছিল আপনার তৎকালীন আপনার ভিসি, যে আপনার হলো খায়রুল আলম, পিডি থাকা অবস্থায়, এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করে দিয়ে গেছে। এবং এটার সাথে কিছু বিষয় অ্যাড করে যে স্যার, যে এই বিশ্ববিদ্যালয় উঠে দাঁড়াইতে পারেনি কেন, এটার কাছে আমার কাছে কেন জানি মনে হয় যে এখানকার যে কি বলবো, যে জনবল যেটা আছে, এই জনবল এবং সেই সাথে যে শিক্ষার্থী, মানে ওখানকার জনগণকে আমি যদি ধরি যে পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, যে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী, এটার হলো আমি কিভাবে এখানে আমি ইনক্লুড করছি, এখানকে যে নিয়োগ ব্যবস্থার মধ্য দিয়ে মনে করেন যে এখানে তাদেরকে ইনক্লুড করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই ধরনের একটা সিস্টেম দাঁড়া গেছে। এটা বিশ্ববিদ্যালয় না, শিক্ষার্থীরা তো, এটা তো আপনি বলছেন বাংলাদেশে তো এই ধরনের কোনো এখন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে নাই। কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে স্যার, এটা অনেক শিক্ষার্থীরাই নিজেরাই বলে যে এটা কলেজ অথবা আপনার হাই স্কুল। কিন্তু আমি দ্বিমত পোষণ করি, এটা কোনো ধরনের কলেজও না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানই না। এই জন্যই শিক্ষা প্রতিষ্ঠান না যে এটা আসলে মনে করেন যে একটা হলো চাকরি বাকরির হাট বাজার, অথবা ধরতে পারেন যে বাণিজ্যের একটা মানে অফলাইন প্ল্যাটফর্ম, যে এখানে মনে করেন যে আপনার শিক্ষক নিয়োগ বাণিজ্য করা হয়েছে, কর্মকর্তা নিয়োগ বাণিজ্য করা হয়েছে, এবং কর্মচারী নিয়োগ বাণিজ্য করা হয়েছে। এবং সেই সাথে আপনি যেটা বললেন যে ভর্তি বাণিজ্যের ব্যাপারটা, যেটা নোটারি প্রসেসের মধ্যে দিয়ে এবং পোষ্য কোটা এবং বিভিন্ন মাধ্যমে ভিসি কোটার মাধ্যমে দিয়ে এই এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলশ্রুতিতে এই ধরনের একটা সিস্টেম দাঁড়ায় গেছে, যেখানে কোনো ধরনের ম্যানেজমেন্ট নাই, কোনো দায়িত্ববোধ নাই। এখন এই যে মনে করেন যে এই ধরনের একটা সিস্টেম দাঁড়ায় গেছে, যার ফলশ্রুতিতে যে আপনার কি বলবো, যে ধরনের প্রবলেম গুলো অ্যারাইজ হয়েছে, যেগুলো শিক্ষার্থী ভোগান্তি, আর্টিফিশিয়াল ম্যানুফ্যাকচার ক্রাইসিস যেগুলোকে বলে আর কি। যেমন ধরেন যে স্যার, আপনি ক্লাসরুমের কথা বললেন, ক্লাসরুমের যে বিষয়গুলো যে স্যার এখানে আপনার যে ওই অপরিকল্পিত ভাবে আপনার খায়রুল আলমের সময় আপনার 14টা ডিপার্টমেন্ট খোলা হয় একটা ইনস্টিটিউট, আপনার নাসিরের আমলে হলো 20টা ডিপার্টমেন্ট খোলা হয়, আর একটা হলো দুইটা ইনস্টিটিউট, একটা হলো আপনার কৃষি ইনস্টিটিউট, আর একটা হলো আপনার শিবচরের একটা ইনস্টিটিউট। এই যে মনে করেন যে আনপ্লান যে ডিপার্টমেন্ট গুলো খোলা হয়েছে, এই আনপ্লান ডিপার্টমেন্ট খোলার কারণই হলো আপনার হলো বাণিজ্য করা, টেন্ডার বাণিজ্য করা, আপনার নিয়োগ এই বিভিন্ন বাণিজ্য করা। এখানে শিক্ষক নিয়োগ দেবে, সে হলো বাণিজ্য করে টাকাগুলো ইনকাম করবে। এটা কোনো উচ্চ শিক্ষার জন্য কোনো ধরনের এটা মানে প্রাথমিক কোনো উদ্দেশ্যই ছিল না। এটার প্রাথমিক যে উদ্দেশ্য যে থাকবে যে এখানে উচ্চ শিক্ষা যে বাস্তবায়ন করা হবে, এটা কোনো প্রাথমিক উদ্দেশ্য ছিল না। আমি পলিটিক্যাল কারণকে আপনি দায়ী করতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরকার যারা মানুষজন আছে তারা এটা কখনো চায় নাই যে আমি বিশ্ববিদ্যালয়টা দাঁড় করাই। যার ফলশ্রুতিতে আপনার এই যে ধরনের কনফ্লিক্ট গুলো হয় ক্লাসরুমকে কেন্দ্র করে, আমি কোনো ধরনের আমার রিসোর্স নাই, আমি মনে করি যে আনপ্লান ডিপার্টমেন্ট খুলে গেছে, যেখানে আমি 10টা ডিপার্টমেন্ট খোলার মতো ক্যাপাবিলিটি নাই, সেখানে আমি 34টা ডিপার্টমেন্ট আমি আর 2018 সালের মধ্যে কমপ্লিট করে ফেলছি। যেটা হলো আপনার বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী ধাপে ধাপে 30টা ডিপার্টমেন্ট খোলার কথা ছিল। 2030 সাল, 30 সাল নাগাদ ধাপে ধাপে সেটা 30টা ডিপার্টমেন্ট খোলার কথা ছিল, যেটা আপনার 2018 সালে খোলা হয়ে গেছে আপনার হলো আপনার 34টা ডিপার্টমেন্ট, যেটা পরবর্তীতে ইটি ডিপার্টমেন্ট আপনার ট্রিপলিতে রূপান্তর হয়ে যার কারণে 33টা ডিপার্টমেন্ট হয়েছে, সেটা ভিন্ন কারণ। এবং এই যে আপনার যে ডিপার্টমেন্ট গুলো খোলা হয়েছে, যেটা ক্লাসরুম নাই, চক নাই, ডাস্টার নাই, আপনার শিক্ষক নাই, যার ফলশ্রুতিতে কোনো ধরনের কম্প্যাক্ট একটা একাডেমিক মনে করেন যে ইনভায়রনমেন্টই তৈরি হয় নাই। এবং তারা শিক্ষকের জন্য মনে করেন যে মারামারি ফাটাফাটি করে বেড়াই দিচ্ছে। তারপর আপনার দেখেন যে কি বলবো, যে ক্লাসরুমের জন্য এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সাথে মনে করেন যে মারামারি ফাটাফাটি করতেছে। আমি আপনাকে একটা উদাহরণ দেই, যে এই শুধুমাত্র ক্লাসরুম কতগুলো আপনার মনে করেন যে কনফ্লিক্ট এরাইজ হচ্ছে, শিক্ষার্থী শিক্ষার্থী মনে করেন যে মারামারি লাগছে, সেটা আমি বলি। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স ডিপার্টমেন্ট, তার সাথে আপনার হলো এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা কনফ্লিক্ট হয়, ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা কনফ্লিক্ট হয়, তারপর এসিসি ডিপার্টমেন্টের সাথে আপনার আইআর ডিপার্টমেন্টের ক্লাসরুম নিয়ে কনফ্লিক্ট হয়, তারপর আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আপনার ডিবেটিং সোসাইটির ক্লাস আপনার হলো রুম নিয়ে হলো আপনার কনফ্লিক্ট হয়। আমি লাস্টে উদাহরণটাকে সামনে নিচ্ছি, যে এই কনফ্লিক্টটার কারণে কে লাভবান হচ্ছে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টা একটু করি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে সমস্যাটা, যে তারা কনফ্লিক্ট করতেছে, তারা নিজেদের ক্ষতি করতেছে, কিন্তু আলটিমেট লাভবান কে হয় সেই জিনিসটা বোঝে না, বা বিদ্যমান সমস্যার মধ্যে দিয়ে আমরাই মনে করেন যে ভিকটিম হয়ে যাই, আর লাভবান কে হয় এই জিনিসটা বোঝে না। আমি এই জিনিসটা আজকে স্পষ্ট করতে চাই, যে ওই কনফ্লিক্টের মধ্যে দুই ধরনের ন্যারেটিভস উৎপাদন হয়েছে যে একটা আপনার যেখানে ক্লাসরুম নাই সেখানে আমার হলো ডিবেটিং সোসাইটির একটা অর্গানাইজেশনের ক্লাসরুম কি দরকার, আপনার রুম কি দরকার। আবার আবার ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে এত বড় একটা বিতার্কিক একটা মনে করেন যে অঙ্গ সংগঠন, আপনার সংগঠন, তার আলাদা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি অর্জন আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং কি অর্জন, এই ধরনের একটা কনফ্লিক্ট আপনার ন্যারেটিভস এর মধ্যে তাদের কনফ্লিক্ট লাগে।
কিন্তু আপনার যে বিষয়টা ছিল যে ওখানে আপনার আহ ডিনদের মাধ্যমেই ক্লাসটা বন্টন হওয়ার কথা ছিল এবং হলো রুমগুলো বন্টন হওয়ার কথা, সেটা তারা হলো ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারে নাই। যার ফলে একটা কনফ্লিক্টের মধ্য দিয়ে ওই সময় ডিবেটিং সোসাইটির কয়েকজন স্টুডেন্টকে হলো আপনার বহিষ্কার করা হয়। তো এই রাগের ছলে তারা হলো মনে করেন যে তৎকালীন হলো প্রক্টরকে হলো গালিগালাজ করে। এবং এখানকার মধ্য দিয়ে যে তাদের হলো যে একটা মিসম্যানেজমেন্ট, এবং প্রক্টর যে সেই সময় মনে করেন উপস্থিত হতে পারে নাই, এবং এটার মধ্য দিয়ে যে একটা শিক্ষার্থীদের যে মনে করেন ভোগান্তি এবং তাদের মধ্যে কনফ্লিক্ট, এবং আলটিমেট ফাইনালি তারা হলো মনে করেন যে শিক্ষার্থীরাই আপনার হলো কি বলবো যে বহিষ্কার হয়ে মনে করেন যে ইয়ে হয়েছে। লাভ কার হইলো স্যার? লাভটা হয়েছে স্যার এখানকার বর্তমান তৎকালীন প্রশাসনেরও লাভ হয়েছে, যে বিদ্যমান সমস্যাটাকে তারা হলো সমাধান তো করতে পারে নাই, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের একটা বিচারহীনতা একটা পরিবেশ তারা তৈরি করে রাখছে। এরকম এই ধরনের বিচারহীনতা পরিবেশ অজস্র আছে। এরকম একটা উদাহরণ আমি আরেকটা উদাহরণ দেই, যে অডিটোরিয়ামের ব্যাপারটা। বিশ্ববিদ্যালয়ের যে টেন্ডার বাণিজ্যটা কি প্রকৃতির আমাদের জীবনের ইফেক্ট ফেলছে, কি ধরনের ইফেক্ট ফেলছে সেই বিষয়টা স্যার আমার মনে হয় সালেহ স্যার মনে হয় অ্যাড হওয়ার জন্য ইয়া করতে পারে। একটু একটু দেখবেন নাকি স্যার? রিকোয়েস্ট পাঠাচ্ছে নাকি? দেখো স্যার ফোন দিছে। না, আমি স্যারকে দেখছি না, দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা স্যার, আমি আমি কথাটা শেষ করে নিই। স্যার ওই আপনার অর্ডিনেন্স বলতেছি, আপনার যে যেটা হলো যে আপনার অনুষ্ঠান করার জন্য যে কনসার্ট বা এই বিষয়গুলো আছে, আপনার 2017 সালে আপনার এই ইয়াটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো আপনার ওটা বাস্তবায়ন হয় না। যার ফলশ্রুতিতে 2023 সালে যে আপনার যে অষ্টম 23 সাল বা হ্যাঁ ওরা 24 সাল 23 বা 24 সালে হবে, যে আপনার যে অষ্টম ব্যাচ যাদের যে আপনার অনুষ্ঠান কনসার্ট হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানটা আপনার না হওয়ার ফলে আপনার হলো ওই অডিটোরিয়াম না থাকার ফলে তারা হলো বাইরে করতে হয়েছে। যার ফলশ্রুতিতে এলাকার স্টুডেন্টরা বা স্টুডেন্ট তো না, লোকাল কিছু বখাটে ছেলে আসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তক্ত করতে, খাস করে আপনার মেয়েদেরকে উত্তক্ত করে। দেখেন স্যার 2017 সালে আপনার এই ধরনের আপনার আহ কি বলবো যে ইয়াটা স্থাপন হওয়ার কথা ছিল, সেটাকে আপনার লেন্দি করে এখন পর্যন্ত সেটা হলো আপনার বাজেটটা আসছে, যেটা 34 কোটি টাকা বাজেট, সেটা হলো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ আপনার হলো অডিটোরিয়াম হওয়ার কথা ছিল। সেটাকে তারা হলো কি ধরনের যে টাকার মারিং কাটিং হয়েছে জানি না, সেটা হলো আপনার 800 সিটের এখন হলো আপনার ইয়া করবে, সেটা হলো তাদের নাকি অর্থনৈতিক ভাবে নাকি সংকীর্ণ অবস্থায় আছে, এবং 34 কোটি টাকা বাজেটে সেটাতে নাকি ওই ধরনের দক্ষিণবঙ্গে ইয়া করা যাবে না। তো যার ফলশ্রুতি দেখেন 17 সালে যেটা হওয়ার কথা ছিল সেটা না হওয়ার ফলশ্রুতিতে আপনার হলো এই যে অষ্টম ব্যাচের যে শিক্ষার্থীরা মেয়েরা যে আপনার হেনস্থার শিকার হইলো, এর দায়ভার কে নিবে? তারা তো মনে করেন যে এটার স্ট্রাকচারাল একটা ভায়োলেন্স করে গেছে, টেন্ডারবাজি করে মনে করেন যে লাভবান হয়ে গেছে, কিন্তু ভিকটিম হইতেছে মনে করেন যে আপনার হলো শিক্ষার্থীরা। এই ধরনের অজস্র ঘটনা আছে স্যার। এবং এই বিষয়গুলো একটা হলো কি, যে এই ধরনের ইকোনমি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোটা আছে, এই ধরনের ইকোনমিকে বলা হয় স্যার প্যারাসিটিক ইকোনমি। মানে যাদের জন্য যে বরাদ্দ থাকে, মানে শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দটা থাকে, অর্থনৈতিকভাবে যে বরাদ্দটা থাকে, সেখানে থেকে মনে করেন কাটিং করে মনে করেন যে যারা হলো মনে করেন প্রভাবশালী মহল থেকে তাদের মধ্যে মনে করেন যে টাকার একটা ভাগ চলে যায়, যার ফলশ্রুতিতে মনে করেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়, আর মনে করেন যে একটা হলো সিন্ডিকেট হলো লাভবান হয়। এই ধরনের ইকোনমি একটা মনে করেন তারা হলো মনে করেন ইয়ে করছে, এবং সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক মর্যাদার একটা সম্পর্ক আছে, মানে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদার একটা সম্পর্ক আছে, অর্থনীতি, সেই বিষয়টা বলি আর কি। এই যে হোল যে একটা মনে করেন যে একটা সামাজিক অবস্থা দাঁড়াইছে, এইটা হলো যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের আপনার একটা প্যাথোলজিক্যাল লাইফ মনে করেন যে লিড করতে। প্যাথোলজিক্যাল লাইফ বলতে এরকম বোঝায় আপনার হলো যে আহ এমন একটা অর্থনৈতিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা হয়, সেখানে মনে করেন যে শিক্ষার্থীদের জীবন হবে আপনার দুর্বিষহ। তারপর হলো আপনার মনে করেন যে তারা হলো বিভিন্ন কি বলবো যে আহ, অনৈতিক একটা অবস্থার মধ্যে থাকবে, তারা হলো সংকটের মধ্যে থাকবে, যেখানে মনে করেন যে নিজেদের মধ্যে নিজেরা কমপ্লিট করবে। এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যেখানে আপনার প্রতিষ্ঠান কর্তৃক মনে করেন যে একটা সহযোগিতা আছে। তারপর হলো মনে করেন যে এবং সামাজিক যে মর্যাদার যে ব্যাপারটা, যেটা আমি বলি যে ডিসিপ্লিনারি টুলস, ফুকোর যে আলাপ যেটা করা হয়েছে, যে আপনার যখন আমার অর্থনৈতিক একটা আমার কাঠামো আমি যখন আমি হস্তক্ষেপ করে আমি নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারছি, তখন আমার যে আপনার মিসম্যানেজমেন্ট, যখন আমার তো যোগ্যতা নাই, প্রশাসনিক কাঠামোর তো কোনো যোগ্যতা নেই, ওখানে যারা মনে করেন যে ব্যক্তিত্ব আছে তারা হলো মনে করেন যে এখানকার স্থানীয় লোকালি সব নেওয়া হয়েছে। 85% লোক ওখানকার লোকাল, কোনো কোনো না কোনো আপনার কলেজে, আপনার হলো গোপালগঞ্জ কলেজ, টুঙ্গিপাড়া কলেজ, না হলে আপনার হলো মাদারীপুর কলেজ, না হলে আপনার হলো কাশিয়ানী কলেজ, এই কলেজগুলো থেকে নেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে ওরা মনে করেন যে এই ধরনের ম্যানেজমেন্ট বলেন বা দায়িত্ববোধ যেটা বলেন, সেই জিনিসটা তাদের মধ্যে ইনবিল্ট নাই। কারণ এখানে তো আপনার একটা বাণিজ্যের মধ্যে দিয়ে ইয়ে করা হয়েছে, এবং তাদের এই যে মনে করেন যে তারা যে কাজ জানে না, সে কাজটাকে মনে করেন ধামাচাপা বলেন বা দায়হীনতা তৈরি করার জন্য তারা আপনার ডিসিপ্লিনারি টুলস ইউজ করে, যেটার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে মনে করেন যে অসম্মান করা
বা বলেন যে তাদেরকে হলো অপমানিত করা। যেমন এরকম এক্সাম্পল আপনাকে দিই যে আপনার হিস্ট্রি ডিপার্টমেন্টের একটা ঘটনা আছে যে একটা হলো সহযোগিতা নিয়ে নিতে গেছে এক মেয়ে, তাকে হলো হেনস্থা করা হয়েছে। তারপর বিভিন্ন হলগুলোতে যখন মনে করছে বিভিন্ন সিগনেচারের জন্য যাওয়া হয়, সেখানে হেনস্থা করা হয়। এটা হলো আপনার ডিপার্টমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারও প্রবলেম আছে, যেটা আমার কাঠামোগত। কিন্তু আপনার এটা হলো মেইন হলো ইস্যু যে তারা হলো কোনো ধরনের, এবং আইআর ডিপার্টমেন্টের একটা আমি ঘটনা বলি, তারা হলো সেমিস্টার ফি জমা দিছে, জমা দেওয়ার পরে সেই টাকাটা আপনার খাতায় লিখিত লিপিবদ্ধ না হওয়ার কারণে সেই টাকাটা আপনার আবার রিপিটেডলি তাকে দেওয়া হয়েছে আপনার। কিন্তু সেই সেমিস্টার সে এক্সাম দিছে, তার 2 সেমিস্টার পার হয়ে গেছে, পরবর্তীতে সেই সেমিস্টার যখন যে মানে খাতার মধ্যে দিতে তার টাকা হলো ইনপুট দেওয়া নাই। পরবর্তীতে আবার তাকে হলো জোর মনে করেন যে ইয়ে করা হয়েছে, প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে আপনি হলো টাকা দেন, আপনি টাকা জমা দেন নাই। এবং ওই শিক্ষার্থীর কাছে নাকি ইয়াও ছিল না, যে আপনার হলো ডকুমেন্ট ছিল না। কিন্তু সে পরীক্ষা দিয়ে, একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে, তার মানে কি তার হলো আপনার হলো এভিডেন্স ছিল বলেই তাকে তাকে পরীক্ষা মনে করেন যে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই যে এই ধরনের, এবং ধরেন যে আপনি লাইব্রেরি যে ইয়ার বলেন, তাদের এমন একটা অবস্থা, আমি ওখানে বই নিতে গেছি, বায়োটেকনোলজি বানান জানে না, এরকম একটা অবস্থা, তাকে আমাকে বায়োটেকনোলজি বানান শিখে দিতে হইতেছে। তারপর আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি, যে তাকে ক্যালকুলেটর 2200 এবং তার সাথে 375 যোগ করলে কত হয় সেটার জন্য ক্যালকুলেটর টিপতে হয়। অথচ সে আপনার কম্পিউটার কাম কি একটা পদ হলো কম্পিউটার অপারেটর হিসেবে তার দায়িত্ব পালন করতেছে। এই ধরনের হলো মনে করেন যে যোগ্যতাহীন ব্যক্তিদেরকে হলো নিয়োগ করা হয়েছে। শিক্ষকদের আমি কথা বলবো না, আপনি শিক্ষক হিসেবে আছেন। আমি এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 13 বছরে বিভিন্ন 33টা যে ডিপার্টমেন্ট হয়েছে, এখানকার আমি রিসার্চের কোনো গুণগত মান আমি পাই নাই। ফার্মেসি ডিপার্টমেন্ট হয়তো বা একটু কাজ করতেছে, কিন্তু তার কোয়ালিটি নিয়ে যথেষ্ট আমার হলো সন্দেহ আছে। কারণ তাদের হলো যে কাজগুলো হলো মনে করেন যে আমি যেহেতু বায়োলজিক্যাল সায়েন্সের, আমি বিষয়গুলো বুঝি, তো আপনি ওই জন্য আমি হলো ক্রিটিক্যালি ইয়াতে যাচ্ছি না। হ্যাঁ জি স্যার, বলেন স্যার। থামাতে চাই, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি আপনার সাথে থামাতে চাচ্ছি, মানে আপনি প্রচুর এক্সাম্পল দিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান হুম, ইউনিভার্সিটি থেকে, এগুলোকে আমি কনসিকুয়েন্স আকারে পাঠ করতে চাচ্ছি। এগুলোকে আমি জি কজ স্যার। দেখছি না, আমি কজ হিসেবে আপনি বলেছেন যে প্রশাসনিক নেগলিজেন্স। আমি এই পয়েন্টে এগ্রি করি যে একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রশাসনের যে এক ধরনের ইনভলভমেন্ট ছিল, বেনিফিশিয়ারি আপনি যেটাকে বলতেছেন, যে এক কাইন্ড অফ লাইক প্যারাসাইটিক ইকোনমি সেখানে ডেভেলপ করছে। আমি যেটা অ্যাড করতে চাচ্ছি যে ধরেন প্রশ্নটা আমাদের অন্যভাবে করা উচিত। আপনি পলিটিক্সের আলাপকে ডিনাই করতে চেয়েছেন, কিন্তু আপনি নিজেই পরবর্তীতে দেখলেন যে উদাহরণগুলো এনেছেন, নিয়োগ বা এটা সেটা সব কমপ্লিটলি একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে এসেছে। সো যেখানে আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ইট ইজ নট অনলি ইট ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, ইট ইজ নট এনি একাডেমিক প্রজেক্ট। হ্যাঁ, এবং পলিটিক্যাল প্রজেক্টের মধ্যে দোষী কিছু নেই। বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, ইট ইজ অলসো পলিটিক্যাল প্রজেক্ট। হ্যাঁ, বঙ্গভঙ্গ রদ করার পরে বা পূর্ববঙ্গের চাষাবাসী মুসলমানদেরকে খুশি করার জন্য একটা ইউনিভার্সিটি দেওয়া হয়, বাট ইন অ্যাসেন্স বিশ্ববিদ্যালয় যখন ফাংশন করে, সেটা একটা পলিটিক্যাল প্রজেক্ট হইলেও তাকে একটা একাডেমিক প্রজেক্ট আকারে দাঁড় করাইতে হয়। সেই একাডেমিক প্রজেক্টের জন্য যা দরকার, শিক্ষক এবং শিক্ষার্থী কোয়ালিটিফুল, সেটি নিশ্চিত আমরা করতে পারছি কি না, এটা হচ্ছে প্রশ্ন। এখন সেটা যখন হয় নাই, সেটার একটা ইফেক্ট তো আছেই। এবং আপনি যে স্পেসের কথা বললেন, আমি শুরুতেই কিন্তু এই পয়েন্টে এনেছিলাম যে আমাদের ইউনিভার্সিটির স্পেস অ্যাডিকুয়েট না। ফলে আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্রাইসিস হচ্ছে, ক্লাসরুম খেলাকে কেন্দ্র করে ক্রাইসিস হচ্ছে, শিক্ষকদের মধ্যে ক্রাইসিস হচ্ছে বর্ষাকে কেন্দ্র করে, এবং রুম দখল। আই রিপিট, আমি এই জন্য শুরুতে বলেছিলাম যে একজন শিক্ষক বা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াতে এসে বা পড়তে এসে তার তো হচ্ছে এই ধরনের কনসেপচুয়ালাইজেশনের সাথে পরিচিত হওয়ার কথা না, যে না তাকে এসে তার রুম দখল করতে হবে। আমি যখন গোপালগঞ্জে জয়েন করার পরে আমাদের শিক্ষক ছিল 9 জন, 9 জন শিক্ষকের জন্য 2টা রুম। সো হাউ উই উইল সেটেল ডাউন দ্যার? সো এখন সেখানে আমাদের কি করতে হয়েছে, যে দেখা যাচ্ছে যে প্রত্যেক শিক্ষককে এবং শিক্ষার্থীকে গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে বা যে আপনার প্রান্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে বিকজ অফ দ্য পলিটিক্যাল প্রজেক্ট, অ্যাজ এ পলিটিক্যাল প্রজেক্ট, সেখানে এসে কি করতে হচ্ছে, আমাদেরকে মাইক্রো পলিটিক্স করতে হচ্ছে এভরিডে সার্ভাইভালের জন্য। তখন মানে শিক্ষা তো একটা গুণগত কাঠামো, একটা 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 প্রসেসের মধ্যে দিয়ে হয়, একটা বড় একটা 4 বছর বা 5 বছর একটা কালেক্টিভ অর্ডার। সেক্ষেত্রে সেটা না করে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক দিনের কিভাবে ব্যবস্থাপনা, সেটা নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে, যে আমি কিভাবে আমার ক্লাসরুম এনশিওর করব, অফিস রুম এনশিওর করবো একটা। সেকেন্ড যে বিষয়টা আপনি বলতে চেয়েছেন যে ম্যানেজারিয়াল ক্রাইসিস, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের 2006 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা পলিসি করে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর হায়ার এডুকেশন, এবং এটা হচ্ছে 15 বছরের একটা হায়ার এডুকেশন পলিসি করা হয়, যেটা 2010-এ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্য দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং
2016 সাল বা 20-এর দিকে এসে এই স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন 2030 একটা নতুন হায়ার এডুকেশনের পলিসি কি হবে, এই একটা নতুন এক ধরনের গভর্নেন্স স্ট্রাকচার বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটির জন্য নেওয়া হয়েছে। তো এই মডেলে আপনি যদি পড়ে থাকেন, আমি একটা বইয়ের কথা আপনাকে বলেছি, পলিটিক্স অফ হায়ার এডুকেশন, প্রাইভেটাইজেশন অফ পলিটিক্স অফ হায়ার এডুকেশন, কবির অ্যান্ড চৌধুরী লেখা। তো এই বইটা যদি পড়েন সেখানে দেখবেন যে কিভাবে ইন দ্য নেম অফ, আপনি যে ম্যানেজমেন্টের কথা বলতেছিলেন, নিউ ম্যানেজমেন্ট পলিসি ডক্ট্রিন নেওয়া হয়েছে, যেখানে 1974 সালের পর থেকে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংটা কিভাবে হয়েছে এটা যদি খেয়াল করেন, হ্যাঁ, আপনি একটা স্ট্যাটিস্টিক্স করতে পারেন যে 1974 থেকে 90 সাল পর্যন্ত এইখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ক্ষেত্রে যে ফান্ডিংটা হয়, সরকার কতটুকু কন্ট্রিবিউট করতো। এবং আপনি 2006-এর পরে দেখেন, দেখবেন যে ফান্ডিংটা গ্রাজুয়ালি কমেছে, সরকারি ফান্ডিং। এবং 2006 সালের স্ট্র্যাটেজিক পলিসিতে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়াইতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, আই রিপিট, প্রাইভেট ইউনিভার্সিটি কমপ্লিটলি হচ্ছে নিজেদের অর্থায়নে চলে, সেখানে গভর্নমেন্ট কোনো ইনভলভমেন্ট থাকে না। কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেটা জনগণের টাকায় চলতো, সরকার যেখানে আহ, পুরোটাই কভার করতো, সেখানে দেখা যাচ্ছে 2006-এর পর থেকে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন উইথ দ্য সাজেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক, তারা বলতেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়কে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। এবং লিটারালি বাংলাদেশের পাবলিক স্যার বিশ্ববিদ্যালয়গুলোতে, স্যার, একটু ইন্টারাপ্ট করতেছি স্যার। স্যার আপনি একটু লিঙ্কটা একটু স্যারকে একটু শেয়ার করে দেন, আমি মানে ওনার আইডিটা পাচ্ছি না। উনি ওয়েট করতেছেন আর কি। একটু স্যারকে একটু শেয়ার করে দেন স্যার। ইমেলে দিয়েছিলাম কিন্তু ইমেল উনি মানে ইয়ে করতে পারছেন না, লিঙ্কটা ওপেন করতে পারতেছেন না। আচ্ছা আপনি ওই যে আহ, উম, যদি আপনি কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ, আমি সার্কিট হেল্প করি। হ্যাঁ ভাই, একটু আপনি বলেন। ভাই একটু আনমিউট করে নিন, আনমিউট করে নিন। আচ্ছা, আমি এতক্ষণ তোমার কথা শুনলাম তামিম, যে তুমি যে বিষয়গুলো অ্যাড্রেস করেছো, স্যার সেগুলাকে আসলে বললো যে পলিটিক্যাল প্রজেক্ট, বা পলিটিক্যাল প্রজেক্টের আন্ডারে, সেখান থেকে আসলে একটা ইউনিভার্সিটি টিচারদের শিক্ষার্থীদেরকে একাডেমিক প্রজেক্টে আসতে হয়, বা সেটার জন্য ট্রাই করতে হয়, বা সেই প্রসেসে যেতে হয়। তো আমি আসলে যদি একাডেমিক প্রজেক্টের ব্যাপারে যদি আমি স্যারের কাছে প্রশ্ন রাখি, যেটা স্যারের কাছে আমি উত্তর আশা করি, আসলে আমাদের শিক্ষকদের আসলে ভূমিকাটা কি, বা কতটুকু সামনে সম্ভব সেটার দ্বারা, বা আসলে আগে তাদের কতটুকু ভূমিকা ছিল, বা তারা আসলে জানে কিনা যে তাদের আসলে কি করণীয় অ্যাজ এ টিচার হিসেবে এই একাডেমিক প্রজেক্টে কাজ করার জন্য। এখানে আমি আসলে হায়ার স্টাডি বাদ দিব, এখানে আমি ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা সেটাকে আমি বাদ দিব, জাস্ট আমি শিক্ষকদের যে ভূমিকা থাকার কথা নৈতিকভাবে, বা তাদের আসলে জ্ঞান বা যোগ্যতা, তারা সেইখানে তারা কতটুকু অ্যাভেল এই কাজটা করার জন্য, এটা আমার স্যারের কাছে প্রশ্ন থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আমি দুইটা পার্টে যদি দেখি ক্লাসগুলোর বিষয়ে, যে যখন আমাদের নাসিরুদ্দিন স্যার ছিলেন ভিসি, তখন আমাদের ম্যাক্সিমাম আন্দোলনই ছিল একটা প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসনের এগেইনস্টে, সবসময় সেটাই থাকতো। যতই যাই হোক নিজেদের মধ্যে, সেটা আলটিমেটলি প্রশাসনের এগেইনস্টে যেত। তো সেখানে সেটা আমার মনে হয় যে নাসির স্যার অন্যান্য টিচারদেরকে সঙ্গে নিয়ে এটা ডিল করতো, সামহাও এটাকে ম্যানেজ করতো। কিন্তু পরবর্তীতে যখন নাসির স্যার চলে যায় ক্যাম্পাস থেকে, তখন আমার কাছে মনে হচ্ছে যে কেওয়াসটা আরো বেশি হচ্ছে, এবং সেই কেওয়াস গুলোর মধ্যে শিক্ষকরা জড়িত থাকতেছে। যার কারণে সেখানে যেই দায়িত্ব শিক্ষকের করার কথা, যেমন তুমি যেটা উল্লেখ করলা যে ডিনদের মাধ্যমে ক্লাস বন্টনের কথা, কিন্তু সেটা দখল করতে চলে গেছে শিক্ষার্থীরা। তারপরে যে ডিবেটিং ক্লাবের সাথে যে আরেকটা ক্লাবের যে যে রুম নিয়ে যে ঝামেলাটা ছিল, সেটা সেখানেও শিক্ষার্থীরা সাফারার। তো আমার কাছে মনে হচ্ছে যে পরবর্তী আন্দোলনগুলো যখনই সেটা প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার কথা, বা এটা ভ্যালিড প্রশাসনের বিরুদ্ধে হবে এরকম একটা আন্দোলন, সেটাকে আবার ঘুরিয়ে আবার সেই শিক্ষার্থীদের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা সেখানে সাফারার হচ্ছে। তো সেই ক্ষেত্রে দুইটা কাজ করা হচ্ছে, একটা হচ্ছে যে তাদের মধ্যে কনফ্লিক্টটা সবসময় কন্টিনিউ রাখা হচ্ছে, আরেকটা হচ্ছে ভয়েসকে সাইলেন্স করে দেওয়া হচ্ছে। তো এই যে সাইলেন্স করা বা এই কনফ্লিক্টটা যে জিয়ে রাখা, টিচাররা এইখানে তারা যে ভূমিকাটা পালন করে, তারা সেই ভূমিকাটা যদি একাডেমিক ভাবে পালন করার চেষ্টা করতো, বা সেরকম পরিস্থিতি আসলে ক্যাম্পাসে আছে কিনা বা ভবিষ্যতে থাকবে কিনা। কারণ আমাদের ক্যাম্পাসে বর্তমানে যেটা আমি চাই ব্যক্তিগতভাবে, যে আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের অ্যাক্টিভিটিস থাকুক, ইভেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিসও থাকুক। প্রত্যেকে তার পছন্দ মতো দল করুক, মত প্রকাশ করুক এবং কার্যক্রম চালু রাখুক। ছাত্র ফেডারেশন হোক, সেখান থেকে তারা শিক্ষার্থীদের ভয়েস রেজ করুক। শিক্ষকদের বিরুদ্ধে তারা
যে আন্দোলনগুলো নিয়ে কথা বলে বা যে ধরনের প্রবলেম নিয়ে কথা বলে সেগুলোর সাথে শিক্ষার্থীদের শিক্ষকদের একটা সরাসরি সম্পর্ক তৈরি হোক, ইন্টারাকশন তৈরি হোক, আরো ভালো হোক। তো সেই ক্ষেত্রে এইগুলা কোনো সম্ভাবনা আছে কিনা আমি আসলে স্যারের কাছে এটা একটু জানতে চাই। আচ্ছা, যদি আপনার আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে এই যে আমাকে একটু যদি মনে করায় দিতেন, আমি আবার প্রথম প্রশ্নটা কি? আমার আসলে একাডেমিক প্রজেক্টে আসার জন্য আমাদের শিক্ষকদের সে একটু জ্ঞান বা একটু ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমি এই প্রশ্নের রেসপন্ড করার আগে আমি যেটা আলোচনাটা শুরু করেছিলাম শেষ করতে পারিনি। তো সেটা হচ্ছে যে আহ বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয় এটাকে একটা মানি মেকিং প্রজেক্ট হিসেবে উপস্থাপন করেছে গভর্নমেন্ট 2000, এবং এটা একটা, ইট ইজ নট সামথিং সেগ্রিগেটেড কোনো প্ল্যান। এটা একটা আহ আপনার ভাষায় বলে ম্যানিপুলেটেড প্ল্যান, যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দার্শনিক জায়গা থেকে এটা হবে গ্রাজুয়েট তৈরির কারখানা। এখানে শিক্ষার্থীরা আসবে ডিগ্রির জন্য, এবং অ্যাট দ্য এন্ড তারা মানি মেক করবে, রাইট? এটা বুঝতে হবে এই জায়গাটা এক। তো সেই জন্য কি করতে হবে, ইউজিসি থেকে ধরেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখভাল করে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা মিনিস্ট্রি অফ এডুকেশন। তো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে কারা বসছেন, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি ধরনের প্রকল্প, হায়ার এডুকেশনের উন্নতির জন্য কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেগুলো একটু একটু স্টাডি ক্রিটিক্যালি দেখা দরকার এক। তো আপনি বা আমার এবার যদি গোপালগঞ্জ ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখি, যে ধরেন যে তামিম যে উদাহরণটা আনলো, যে প্রথম উপাচার্য এসে 14টা ডিপার্টমেন্ট করেছিল, পরের উপাচার্য উপাচার্য এসে 20টা ডিপার্টমেন্ট করে ফেলেন 4 বছরে। সো প্রশ্নটা হচ্ছে যে কেন তিনি 20টা ডিপার্টমেন্ট করতে পারলেন? কেননা এই 20টা ডিপার্টমেন্ট, নতুন ডিপার্টমেন্ট হওয়ার বা দেওয়ার এখতিয়ার ছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের। ফলে এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়, আমি যেটা বলতেছি, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের আহ, যারা দায়িত্ব বা দেখভাল করতেছেন প্রশাসন, দে আর নট অ্যালাইন্ড। তাদের এখানে ইন্টারেস্ট কাজ করতেছে না, এখানে ইন্টারেস্ট কাজ করছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের। এখানে ইন্টারেস্ট কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় অ্যাট দ্য ব্রডার সেন্স, সরকারের যে সরকার ক্ষমতা থাকতেছে, হ্যাঁ। সো যে সরকারি ক্ষমতায় এসেছে গত 16 বছর ধরে বা আসবে, তাদের কাছে বিশ্ববিদ্যালয় একটা পলিটিক্যাল প্রজেক্ট। ইট ইজ কেন পলিটিক্যাল প্রজেক্ট? ওই যে আপনি তামিও অনেকগুলো উদাহরণ দিয়েছে, এবং গোপালগঞ্জ পার্টিকুলার ইউনিভার্সিটির কথা বলতে, যে যেখানে রিক্রুট করা হচ্ছে ইন টার্মস অফ শিক্ষক, ইন টার্মস অফ শিক্ষকদের বিষয়টা একটা হচ্ছে যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কিন্তু যখন আপনার একজন স্টাফ নিয়োগ দেওয়া হচ্ছে, একজন কম্পিউটার অপারেট করতে পারে না, কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ নট সামথিং গোপালগঞ্জে ফেনোমেনা। বাংলাদেশে 2005 সালের পরে আপনি ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স দেখেন, কতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে। এবং এই শেখ হাসিনা রেজিম কলাপস করার আগেও দেখেন 6 মাস আগে কতগুলো ইউনিভার্সিটি দিয়ে গিয়েছে। মেহেরপুরে ইউনিভার্সিটি হয়েছে, নাটোরে হয়েছে, নেত্রকোনায় হয়েছে, তাই না? তো র্যাপিডলি এত অল্প সময়ের মধ্যে কেন কেন এত ইউনিভার্সিটি হচ্ছে? যেন তাদের দলের লোকজনকে সেখানে পুনর্বাসন করা যায়, রাইট? সো দিস ইজ কমপ্লিটলি পলিটিক্যাল প্রসেস। এটা একটা একাডেমিক এন্টারপ্রাইজ হিসেবে বিশ্ববিদ্যালয়টাকে এস্টাবলিশ করা হচ্ছে না। এটা হচ্ছে বুঝতে হবে। ফলে ক্রাইসিস যেটা, সেটা স্ট্রাকচারাল। আপনাকে এখন কি করতে হবে, এই একাডেমিক প্রসেসে যাওয়ার জন্য তাহলে আপনাকে একাডেমিক করতে হবে, রাইট? এখন একাডেমিক করার প্রসেসটা কি? প্রথমে আপনার হচ্ছে যে এই ইউনিভার্সিটির সাথে যারা ইনভলভ, গ্রান্টস কমিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, ব্রডার লেন্সে সরকার, তাদের মধ্যে একটা কালেকটিভ কনসাসনেস তৈরি করতে হবে যে আমরা আসলে বিশ্ববিদ্যালয় থেকে কি চাই। আমরা কি এটাকে পলিটিক্যাল প্রজেক্ট আকারে দেখতে চাই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলো পলিটিক্যাল প্রজেক্ট হোক, নাকি এটাকে একাডেমি এন্টারপ্রাইজ? এটা টপ ডাউন জায়গা থেকে আসতে হবে। হ্যাঁ, মাইক্রো জায়গা থেকে আমরা হয়তো বা আমাদের শিক্ষকদের দায় আছে, আমরা সেটা করতেই হবে। ধরেন আমার ক্লাসরুম নাই, ফর এক্সাম্পল। আমি যে দেখলাম যে আমি আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে এসেছি, আমার ক্লাসরুম নেই, তার জন্য কি আমি ক্লাস নেওয়া বন্ধ করে দিব? আমি তো বন্ধ করব না। আমি হয়তো বা বট গাছের নিচে ক্লাস নেওয়া শুরু করব। আমি একদিন নিব, 2 দিন নিব, কিন্তু আমি তো এতে কন্টিনিউ করতে পারবো না। আমাকে মাইক্রো জায়গা থেকে, আমার শিক্ষক সত্তা জায়গা থেকে, আমার যে লিমিটেড রিসোর্স আছে তার মধ্যে দিয়ে আমাকে ম্যানেজ করতে হয়, রিপিট ম্যানেজ করতে হয়। আমরা কিন্তু ম্যানেজ করেছি, কোয়ালিটি এডুকেশন দিতে পারে নাই। আমি যখন জয়েন করলাম, আমার ডিপার্টমেন্টে 3 জন শিক্ষক বা 4 জন শিক্ষক, 500 শিক্ষার্থী। আমাকে মিড টার্মের খাতা দেখতে হয়, সেমিস্টার ফাইনালের খাতা দেখতে হয়, 6 থেকে 7টা কোর্স পড়াইতে হয়। আবার আপনি নিশ্চিত করতে চাচ্ছেন আমি যেন পাবলিকেশন রিসার্চ করি। এবং প্রত্যেক ফোর্থ ইয়ারে উঠলেই আমাকে অ্যাটলিস্ট 15 থেকে 20 জনকে সুপারভিশন করতে হয়। আমি কি একটা সুপার হিউম্যান নাকি? তারপরে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমি, নানান আহ, দায়িত্ব পালন করতে হচ্ছে। তারপরে আমাকে প্রক্টরশিপ করতে হচ্ছে। ফলে লিমিটেড রিসোর্স, শিক্ষক কম, স্পেস কম,
এই যে ক্রাইসিসটা, এটা কমপ্লিটলি একটা স্ট্রাকচারাল ক্রাইসিস, এবং সে কারণে একটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল প্রজেক্ট। ফলে এইটা না, আমি বা আপনি আলাপ করলে না, এই যে আলাপটা হচ্ছে, এই আলাপটা দিয়ে হয়তোবা আমি শিক্ষক হিসেবে আমার রেসপন্সিবিলিটি বাড়বে, কিংবা একজন শিক্ষার্থী শুনছে, সে হয়তো সে আরেকটু বেটার শিক্ষার্থী হওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা আসলে সরকারকে শুনাইতে হবে, তাদের সদিচ্ছা, পলিটিক্যাল যে গভর্নমেন্ট আসবে, যারা বিশ্ববিদ্যালয় চালায়, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তাদেরকে আসলে শুনতে হবে, তাদেরকে একটা রিয়েলাইজ করতে হবে। আপনি প্রশ্ন করেন তো, 5ই আগস্টের পরে তো আমরা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার পাইলাম, রাইট? সেই সরকার কেন শিক্ষা নিয়ে একটা কমিশন করলো না? এই এত রিফরমেশন এজেন্ডা এসেছে, কোথাও পাবলিক ইউনিভার্সিটি নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে কেন একটা সংস্কার প্রস্তাব আসে নাই? এটা এটা বোঝা যায় যে আমাদের কারণ হচ্ছে কি, প্রত্যেকে, আপনি এখন ব্যুরোক্রেসিতে আছেন, ব্যুরোক্রেটিক জায়গাতে আপনি জানেন যে বাংলাদেশ চালায় হচ্ছে ব্যুরোক্রেটরা। এবং দেখেন আপনি লাস্ট কয়েক বছরে, এটা শুনলে আপনাদের খারাপ লাগে বাট বলি, এমন নিয়ম করছিল যে একজন ব্যুরোক্রেট সে হবে ট্রেজারার ইউনিভার্সিটি, এবং কয়েকটা ইউনিভার্সিটিতে, আর্মি নিয়ন্ত্রিত ইউনিভার্সিটিতে একজন ব্যুরোক্রেটকে ট্রেজারার হিসেবে দেওয়া হচ্ছে, যেন ইন দ্য নেম অফ বেটার ম্যানেজমেন্ট। সো এই জায়গাগুলো যে ব্যুরোক্রেটিক যে ঝামেলাগুলো আছে, ইউজিসি এবং হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়, সো এটা পলিটিক্যাল একটা প্রজেক্ট আকারে আমি এভাবে দেখি। হ্যাঁ, তো এই সমস্যার সমাধান না হলে আপনি যেটা হবে যে এই আলোচনার মধ্য দিয়ে কি হবে, কিছু কাজ হবে হয়তোবা, আমি আমার জায়গা থেকে আমার যে রেসপন্সিবিলিটি, বাট আমার তো কনস্ট্রেইনার্স। আমি দু একটা আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন আমি গোপালগঞ্জে যে সময় ছিলাম, আমি শিক্ষক সমিতিতে কাজ করেছি। আপনি যে বললেন না যে শিক্ষক শিক্ষার্থীরা রাজনীতি করবে, তো রাজনীতিকে তো আমরা ডিফাইন করতে পারি নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি কি, শিক্ষার্থীদের রাজনীতি কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি হচ্ছে শিক্ষকদের দাবি দেওয়া বা অধিকার কেন্দ্রিক রাজনীতি, এবং সেই রাজনীতিটা শিক্ষার্থীদের দাবি দেওয়াকে উপেক্ষা করে না। অর্থাৎ আমি শিক্ষক প্ল্যাটফর্ম করব, আমি শিক্ষক সমিতি করব, সেখানে আমি আমার পদ পদবি থাকবে, সেটা নিয়ে আমি শিক্ষকদের নানান ইস্যুতে বার্গেন করব, কিন্তু শিক্ষার্থী যখন এফেক্টেড হবে, তার পাশে আমি দাঁড়াবো। শিক্ষকদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা হচ্ছে আমি এইভাবে দেখি, এবং সেই জায়গা থেকে আমি শিক্ষক রাজনীতিতে ইনভলভ হচ্ছিলাম। অন দ্য আদার হ্যান্ড, শিক্ষার্থীদের রাজনীতি কি? শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি, রাইট? তো এই রাজনীতি তো বাংলাদেশে নাই। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতি এবং শিক্ষক রাজনীতিকে একটা পলিটিক্যাল উইপন আকারে পোট্রে করা হয়েছে, রাইট? এবং সেই সাইকেলটা চলছে। এবং গণ অভ্যুত্থানের পরে প্রশ্নটা এখন হচ্ছে যে ধরেন কিভাবে চলে এসেছে একটা বিষয়, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা তো ক্রাইসিস গুলো দেখতে পাচ্ছি। মানে এটার জন্য ধরেন বাইরের কোনো এক্সপার্ট এনে গবেষণা করে আমাদের আসলে দেখার দরকার নেই যে আমাদের ইউনিভার্সিটি ক্রাইসিস গুলো কি। ক্রাইসিস গুলো প্রত্যেকে আমরা দেখতে পারতেছি যে ক্রাইসিস গুলো কি, কিন্তু সমাধানটা কিভাবে হবে? প্রশ্নটা তো এইখানে যে সমাধানটা আমরা কিভাবে করতে পারি। তো সমাধানের, আমি বললাম যে সমাধানটা কিভাবে হইতে পারে, কাদেরকে এই পলিটিক্যাল প্রজেক্ট আকারে যারা প্রেজেন্ট করতেছে, তাদের রেসপন্সিবল বা তাদের রেসপন্সিবিলিটি কি, সেটা নিতে হবে। প্লাস আমি যেটা বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ফিলোসফিক্যাল জায়গা থেকে তামিম প্রশ্ন করলেন যে কেন গবেষণা হয় না। বাংলাদেশে কি একটা গবেষণা ইউনিভার্সিটি আছে? বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি টিচিং ইউনিভার্সিটি। সো আপনি টিচিং ইউনিভার্সিটির একজন, ধরেন আমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, আমাকে কি বলা হয়েছে যে তোমাকে গবেষণা করতে হবে? আমার তো নিয়োগ পড়ানো, আমি আপনাদেরকে পড়াবো। আই এম নট রেসপন্সিবল টু, মানে লাইক আপনাদেরকে গবেষণা শেখানোর জন্য আই এম নট রেসপন্সিবল। আমাকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষকতা করার জন্য, আমি যে আপনাদের পড়াবো। তো আমাদের বাংলাদেশে একটা ইউনিভার্সিটিও নাই যে ইউনিভার্সিটিকে গুলোকে আমরা বলতে পারি রিসার্চ ইউনিভার্সিটি, সবগুলো হচ্ছে টিচিং ইউনিভার্সিটি। তো টিচিং ইউনিভার্সিটি এখন ক্রাইসিসটা দেখেন শিক্ষকের জায়গা থেকে, যে একজন শিক্ষক তিনি ক্লাসে পড়াবেন। একজন শিক্ষক, আপনি আমি যেহেতু ইউএসএ থাকি, এইখানে বলি, আমার একজন শিক্ষক তিনি পার সেমিস্টারে 2টা কোর্স পড়ান ম্যাক্সিমাম, অ্যাট বেস্ট। আমি যখন লেকচারার কেবল জয়েন করেছি, 7টা কোর্স আমি পড়িয়েছি পার সেমিস্টারে। তো কিভাবে আমি ধরেন আমার তো পড়ানোর যে রেসপন্সিবিলিটি, সেটাই তো আমি পালন করতে পারতেছিলাম না, বিকজ অফ ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার। আমি কিভাবে গবেষণা করাবো? তো আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শনেই তো নাই যে এটাকে আসলে গবেষণা ভিত্তিক ইউনিভার্সিটি করতে হবে। আপনি ধরেন গোপালগঞ্জের কথা বাদ দিলাম, সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি গুলো, ঢাকা ইউনিভার্সিটি বলেন, বুয়েট, এগুলো কি গবেষণা ভিত্তিক ইউনিভার্সিটি বলে? বুয়েটের ছেলেমেয়েরা আন্ডারগ্রেড পাশ করার পরে মাস্টার্স পড়েন, যারা মাস্টার্স বাইরে করে, কারণ ইট ইজ এ টিচিং ইউনিভার্সিটি। সো এখন এই জায়গাগুলো তো আমাদের আসলে মানে অ্যাড্রেস করতে হবে, এই আলাপগুলো তো যাদের কাছে পৌঁছানো দরকার, তাদের কাছে পৌঁছাইতে হবে। আর আবার ধরেন যে তারা যে জানে না সেটা না, আমি ধরেন এখানে এজেন্সির যে ভূমিকাটা আপনি বলতেছেন, যেটা আমি গোপালগঞ্জের ক্ষেত্রে দেখি যে হ্যাঁ, আমাদের শিক্ষক হিসেবে আসলে
লিমিটেড রিসোর্সের মধ্য দিয়ে আমাদের যতটুকু করার, আমি এগ্রি করি এই পয়েন্টে যে ওকে, লিমিটেড রিসোর্সের মধ্য দিয়ে আমাদের যতটুকু করার কথা ছিল সেটা আমরা করতে পারছি কিনা, এই রেসপন্সিবিলিটি আমার নিতে হবে। যে ওকে, আমার হয়তোবা একজন, আমার ক্যাপাসিটি কম আছে, রিসোর্স কম আছে, বাট অ্যাট লিস্ট প্রত্যেক সেমিস্টার আমাকে অ্যাটলিস্ট 20টা বা 25টা ক্লাস নিতে হবে, আমি সেটা নিচ্ছি কিনা, সেটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি চিন্তা করেন তো যে এই যে যে গণ অভ্যুত্থানের পরে যারা আমরা মানে এটা আমার ধরেন শিক্ষক কমিউনিটির জায়গা থেকে আমার আক্ষেপের বিষয়, যে যাদেরকে আমরা মনে করতাম যে রেসপন্সিবল, দে আন্ডারস্ট্যান্ড হাউ ইউনিভার্সিটি ওয়ার্কস, বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য কি করা দরকার, সেই মানুষদের কয়েকজন ইউজিসি তে গিয়েছে, বাট দে আর নট ডুইং এনিথিং, কিচ্ছু করছে না। তাহলে আপনি কিভাবে বিশ্ববিদ্যালয়টাকে বদলাবেন? প্রথম কথা হচ্ছে যে আপনাকে যোগ্য মানুষকে তো যোগ্য জায়গায় বসাইতে হবে। আপনি বসাইলেন, সেই যোগ্য মানুষও যদি যোগ্য জায়গায় যে সেই কাজটা, দরকারি কাজটা না করে, তাহলে আপনি কিভাবে বিশ্ববিদ্যালয়ে আগাবেন? হুম। সো এই পর্যন্ত আমি রাখছি। আহ, আমি মনে করি যে জ্যোতির প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। স্যার, আপনি বেশ কিছু বিষয় বলছেন, তবে স্যার আমি এখানে আপনার কথার সাথে এখন আপনি হলো কি আবু সবকিছু সালেহ স্যারকে বিষয়ে কানেক্ট আলোচনা হয়ে করতে গেছে। পারেন নাই? আপনি কি আবু সালেহ স্যারকে কানেক্ট করতে পারেন নাই? স্যার আমি হলো আপনি কি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন স্যারকে? আমি স্যারকে পাঠিয়ে দিয়েছি। আর আমরা কত সময় কন্টিনিউ করব? মানে কোনো ফ্রেমওয়ার্ক আছে? এটা একটু হলে ভালো হয়। হুম। স্যার আমরা হলো 40 পর্যন্ত হয়তো বা কন্টিনিউ করতে পারি, বা 45 পর্যন্ত। ঠিক আছে। তারপর না হয় আমরা একটু কোশ্চেন সেশনে যাবো আর কি, কেউ যদি কোশ্চেন করে থাকে আমি হলো গ্রুপগুলো থেকে একটু চেক করে আপনাকে ইয়া করবো আর কি। স্যার এখানে যে বিষয়গুলো আছে স্যার, যে আপনি অনেক কিছুই বলছেন, আসলে সবকিছু মোটামুটি আলোচনা হয়ে গেছে, এবং আরো বিস্তারিত ভাবে যদি আলোচনা করতে হয় তাহলে সেশন গুলোকে মনে করেন যে আরো কয়েক ধাপে মনে করেন যে সিরিয়াল মেনটেন করতে হবে বা সিকুয়াল মেনটেন করতে হবে আর কি। আপনি যেটা বললেন যে স্যার, যে শিক্ষক আম, ভাই, যেটা আপনাকে প্রশ্নের সাপেক্ষে আপনি যেটা বললেন স্যার, এখানে আমি কিছু বিষয় ইয়া করি। আম, যেহেতু বিশ্ববিদ্যালয়, তার এই কথাগুলো বলার আগে আমি একটা কথা বলে নেই, যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্কটা, সেটা হলো আপনার হলো যে পীর মুরিদের যে মানে সম্পর্ক বেসিসে যে ডেভেলপ হয়েছে। আমি এই বিষয়টাকে আজকের পর থেকে আমি এটার মাধ্যমে, আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জানাতে চাই, এটাকে আমি হলো কি বলবো যে ইগনোর করব, এবং সেটাকে আমি মনে করেন যে ডিমোটিভেটেড করার জন্য আজ থেকে আমি এটার প্রচলন শুরু করলাম এটার মাধ্যমে দিয়ে। এবং সেই সাথে যে জুনিয়র স্কলার এবং সিনিয়র স্কলার যে সম্পর্ক, এই সম্পর্কের যে একটা যে মূল্যবোধ আছে, সেটাকে আমি আজকে আজ থেকে প্রমোট করতেছি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষার্থীর জায়গা নাই। আপনারা হলো আপনারা সিনিয়র স্কলার, আমরা হলো জুনিয়র স্কলার। আমার যারা বয় মানে জুনিয়র আছে তাকে আপনার জুনিয়র স্কলার বলে, তার কাছে আমি হলো সিনিয়র স্কলার। এখানকে যে আমরা পীর মুরিদের যে সম্পর্কটা ইস্টাবলিশ করছি, যেখানে আমার কাছে কোনো ধরনের কি বলবো যে শিক্ষার্থীরা কোনো ধরনের প্রশ্ন অ্যারাইজ করতে পারবে না, যেখানে মনে করেন যে একটা ডমিনেন্ট হয়ে থাকবে শিক্ষকের ইয়াতে, যার ফলশ্রুতিতে কোনো ধরনের এখানে যে আপনার কি বলবো যে মুক্ত বুদ্ধি চিন্তা তো এখানে বলা যায় না, এখানে বিভিন্ন আইডিওলজিক্যাল ব্যাপার আছে। এখানে বলা যায় যে শিক্ষার্থীরা কোনো ধরনের শিক্ষার্থী মানে ক্লাসের মধ্যে ইন্টারেক্ট করতে পারে না। তো এই ধরনের জায়গা থেকে আমি আজকে আর কিছু বিষয় এরাইজ করতে চাই, যে স্যার আপনি যে বললেন যে এখানে যে বিষয়টা হলো যে বিদ্যমান যে সমস্যাগুলো আছে, এখানে একটা আপনার ভিসিএস সার্কেল তৈরি করা হয়েছে, যেখানে মনে করেন যে একটা আপনার হলো হার্ড ইকোনমি এবং আপনার সফট ইকোনমি কাজ করে। হার্ড ইকোনমি ব্যাপারটা যে আপনার ভিসিএস সার্কেলটা এরকম, যে কোনো শিক্ষকের এগেনস্টে যদি কোনো শিক্ষার্থী কোনো ধরনের অভিযোগ এরাইজ করে বিভিন্ন মাধ্যমে বা যে কোনো ভাবে হোক না কেন, সেটাকে মনে করেন যে তার ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্ট সেটাকে মনে করেন যে ডিসমেন্টাল করার জন্য মনে করেন যে লেগে পড়ে। এখন হলো এই শিক্ষার্থীদের স্বার্থটা কোথায়, এই স্বার্থটাকে মনে করেন যে বুঝতে হলে আমার কাছে হার্ড ইকোনমি এবং সফট ইকোনমি বুঝতে হবে। শিক্ষকের যে ধরনের একাডেমিক অর্ডিনেন্স এখানে মনে করেন স্টাবলিশ করা হয়েছে, যেখানে মনে করেন যে শিক্ষক মানে সবকিছুর মনে করেন যে ঊর্ধ্বে, এবং শিক্ষক যে কোনো স্টুডেন্টকে মার্ক টেম্পারিং করে মার্ক বাড়াই দিতে পারে। কোনো শিক্ষককে মনে করেন যে পছন্দ হয় না, তাকে আমি মার্ক কমাই দিতে পারবো। সকল ধরনের মনে করেন যে আমি তার যাবতীয় ইনফরমেশন শিক্ষকের কাছে থাকে, যার ফলশ্রুতিতে এই যে মনে করেন যে ভিসিএস সার্কেল গড়ে উঠছে, তার স্বার্থটা এই জায়গায় যে তার হলো অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এবং পরীক্ষার খাতায় মার্ক সে বাড়ায় নিতে পারে। এটা সফট ইকোনমি। যা এবং হার্ড ইকোনমি কি, যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, মনে করেন যে ডিপার্টমেন্টাল অনুষ্ঠান, তারপর আপনার হলো যে কোনো ধরনের অকেশন, আপনার শিক্ষা সফর হোক, তারপর ডিপার্টমেন্টে খেলাধুলা হোক, এখানে সরাসরি তারা যে এই যে ইনভেস্টমেন্টটা হয়, যে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট হয়, সেখানে সরাসরি মনে করেন যে শিক্ষক তাদের হাতেই মনে করেন যে, এবং তাদের দ্বারাই ডিপার্টমেন্ট গুলো থেকে মনে করেন যে একটা কি বলবো যে ডমিনেন্ট একটা স্ট্রাকচার দেওয়ার জন্য তাদের মাধ্যমে শাসন করার একটা মনে করেন যে কি বলবো যে পরোক্ষ একটা সিস্টেম তারা দাঁড় করে রাখছে। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত শিক্ষকদের যে বিভিন্ন সমালোচনার ব্যাপারগুলো আছে, বা তাদের যে অপরাধ যে ইয়াগুলো আছে, তাদের মনে করেন যে এই বিষয়গুলো সামনে আনা যায় নাই। এবং আরেকটা কথা বলি যে স্যার, যে কোনো আমি এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ প্রসেস আপনি সম্পর্কে জানেনই, সব কিছু বোঝেনি।
কিছু এক্সেপশনাল শিক্ষক বাদে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে দুর্বৃত্ত হিসেবে আমি চিহ্নিত করতে চাই। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানাবো যে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে, যারা এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে, আমি তো আপনাকে কিছু এক্সাম্পল দিয়ে বলি। এগ্রিকালচার ডিপার্টমেন্টের ভাই আছে, বিষয়টাকে আপনি একটু নিবেন। এগ্রিকালচার ডিপার্টমেন্টের একজন শিক্ষক আছে, বেশ কিছু 2025 সালের প্রথমের দিকে, মার্চ মাসের দিকে এক ঘটনায় বোটানি ডিপার্টমেন্টে এক মেয়ে আপনার হলো বাড়িওয়ালার দ্বারা হেনস্থার শিকার হয়। সেই বিষয়ে আপনার হলো সে হলো সহকারী প্রক্টর, সহকারী প্রক্টর থাকা অবস্থায়, এবং আপনার শিক্ষা যে আপনার উপদেষ্টা আছে আপনার হলো আইআর ডিপার্টমেন্টে, তাদের উভয়ের একটা মনে করেন যে কি বলবো যে সহযোগিতায় বা সহযোগিতা মনে করেন অসহযোগিতার কারণে এই বিষয়টা একটা মনে করেন যে তাদেরকে একটা থ্যানাটো পলিটিক্স, যেটা যে আপনি কার সম্মানকে আমি হলো বিবেচনায় নিব, কার সম্মানে আমি বিবেচনায় নেবো। শিক্ষার্থীদের মনে করেন যে কখনোই সম্মানটাকে আমরা আলোচনায় নেইনি বা বিবেচনায় নেইনি, যার ফলশ্রুতিতে ও হেনস্থা হওয়ার পরও তাকে মনে করছে এটা বিশ্ববিদ্যালয় বাইরের ঘটনা হিসেবে ন্যারেটিভ উৎপাদন করে, যেটা আমাদের কোনো দায়িত্ববোধের মধ্যে পড়ে না। এই ধরনের একটা মনে করেন যে কাজকর্ম তারা হলো বহু তরিকার মাধ্যমে করে দিয়ে গেছে। ওই শিক্ষক শুধু এই ধরনের কাজ করে নাই, যে এগ্রিকালচারের যে শিক্ষক, তার হলো মনে করেন যে আহ এই আপনার ঈদের ছুটিতে বা যে কোনো একটা ছুটিতে তার হলো ডিপার্টমেন্টের কিছু শিক্ষককে মনে করেন যে ভার্সিটিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নিয়োগ করায়, সেখানে মনে করেন যে বিশাল একটা অঙ্কের মোটা অঙ্কের একটা টাকা সে হলো এখানে করে। এ ধরনের বেশ কিছু হতে, এবং তার সবচেয়ে বড় অপরাধ যে মনে করেন যে ভিসি আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের সে হুমকি দিছে। এই বিষয়গুলো জানার পরও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এই ধরনের, শুধুমাত্র তাকে আমি ইন্ডিকেট করে বলতেছি না, বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষক এরকম আছে। যেমন আপনি আক্কাস আলীর কথা বলেন, সিএসসি ডিপার্টমেন্টের, তার এখন মনে করেন যে সে বসে বসে সে চাকরি করে যাচ্ছে, মনে করেন যে বেতন নিয়ে যাচ্ছে, সে ক্লাস করা নাই, ইয়ে করে না, কিন্তু তার নামে তো গুরুতর অপরাধ আছে। এগ্রিকালচার এক শিক্ষক আছে, তারপর অজস্র শিক্ষক আছে যারা হলো নিয়োগ বাণিজ্যের মাধ্যমে চলে আসছে, যাদের কোনো যোগ্যতা নাই। আপনি হলো ট্যুরিজম হসপিটালের ডিপার্টমেন্টের রুবায়ের, যে মনে করেন যে ইউজিসি মেম্বারের এক যে মনে করেন ইয়ে ছিল। তারপর হলো নাবিদ, যে মনে করেন যে উত্তরা ইউনিভার্সিটির একজন ইয়ে ছিল, তার কোনো যোগ্যতা নাই এগুলো, তাদের হলো কোনো ধরনের বিষয় নাই। তারপর আপনি ধরুন যে বেনজির, যে আপনার হলো র্যাবের যে মহাপরিচালক ছিল, তার ভাই তসলিম, সে মনে করেন যে ডিগ্রি পাস করে ওখানে চাকরি করতেছে। তাহলে এই ধরনের যে বিষয়গুলো আছে, এটার সাথে আমি কেন সম্পৃক্ততা করতেছি? বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে একটা অগ্রহণযোগ্য করে তোলা হয়েছে, কারণ এটা নিয়োগ বাণিজ্য করার একটা মনে করেন যে মাধ্যম, যেটা হলো আপনার এই কি বলবো যে নিয়োগ বোর্ড, যেটার মাধ্যমে বৈধতা দেওয়া হয়, সেখানে শিক্ষার্থীদের বা একটা ন্যারেটিভ উৎপাদন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য নয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেমন হলো ভাইয়ের ব্যাচের এক শিক্ষক হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় আছে, এরকম অজস্র আছে। আপনার চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি আছে, বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষক নিয়োগ আমাদের গ্রাজুয়েটদেরকে মনে করা হচ্ছে অনীহা করা হয়েছে, এখানে একটা আমরা যোগ্য নাই। এখানে বিভিন্ন ধরনের সাথে ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে। এখানে আমি কিছু কথা বলে নেই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মোড়ল বিশ্ববিদ্যালয়গুলোকে যে একটা মানে আমলে নেওয়া হয়, এই আমলে নেওয়ার ব্যাপারে আমি কিছু এই ন্যারেটিভসের কাছকে ভেঙে দিতে চাই। যে বিশ্ববিদ্যালয়ে মনে করেন যে স্যার আমরা হলো জেলা স্কুলে ভর্তি হতে চাই, তারপর হলো আপনার হলো কি বলে ক্যাডেটে ভর্তি হতে চাই, অনেকে ভর্তি হতে পারে না, কিন্তু ক্যাডেটে ভর্তি হতে পারে নাই, ক্যাডেট থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেছে। আবার আপনার মনে করেন যে যারা হলো ইন জেনারেল স্কুল কলেজে পড়ছে, তারাও আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেছে। এবং এখানে যে বিষয়টা হলো, যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশে যে উচ্চ শিক্ষা নাই, সেটা একটা মনে করেন যে সিমটম হলো এটা, যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে মনে করেন যে একাডেমিক ভাবে মানে ইভালুয়েট করার জন্য ইন্টারমিডিয়েটের জ্ঞান পর্যন্তই সীমাবদ্ধ করে রাখে, যে ইন্টারমিডিয়েটের জ্ঞান দিয়েই যে কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো সেটার উপর বেসিস করে আমরা তাকে মূল্যায়ন করি। আপনার যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যে একটা একাডেমিক লাইফ আছে, সেটাকে মূল্যায়ন করার মতো যে আপনার উচ্চতর শিক্ষা নাই, বা কোনো স্টুডেন্ট পারে না, বা কোনো শিক্ষক যে পারে না, সার ফলশ্রুতিতে মনে করেন যে পলিটিক্যাল যে একটা মনে করেন সুপ্রিমেসির কারণে বা পলিটিক্যাল একটা পাওয়ার এঙ্গেজমেন্টের কারণে মনে করেন যে এই বিশ্ববিদ্যালয় থেকে মনে করেন যে শিক্ষক নিয়োগের একটা প্রসেস করা হয়েছে। কিন্তু এখানে যোগ্যতার বিচারের জন্য যে ধরনের একটা কি বলবো সিস্টেম দরকার ছিল, যেটা মনে করেন যে হোক প্রিলি হোক বা আপনার রিটেন হোক, এগুলোর মাধ্যমে করা হয় নাই। শুধুমাত্র কোনো ধরনের আপনার প্রশ্ন উত্তর প্রশ্ন পর্ব মনে করেন যে কোনো এক্সপ্রেস করা হয় না, কোনো ধরনের মেধা তালিকা দেওয়া হয় না। আমি যাকে পছন্দ করতেছি সেই মনে করেন যে ক্যান্ডিডেটকে মনে করেন যে আমি হলো নিয়োগ দিয়ে দিচ্ছি, এটার একটা বৈধতা আপনার হলো এই আপনার মনে করেন যে নিয়োগ বোর্ড। এই এই বিষয়টা আমি অ্যারাইজ করার জন্য ইয়া করলাম। সেই সাথে আমি আরো কিছু বিষয় করতে চাই স্যার, যে বিশ্ববিদ্যালয়ের যে যারা নিয়োগ পাইছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়তে আর্টিফিশিয়াল ম্যানুফ্যাকচার ক্রাইসিস যেগুলো হয়ে আছে, যে তারা হলো বিভিন্ন সংকটে ফেস করতেছে। যেমন ধরেন যে স্যার তারা হলো আহ খেলার মাঠ থেকে আয়োজিত মনে করেন যে শব্দগুলা, বা আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলের পিছনে আপনার হলো শিক্ষক কোয়ার্টার বসাইছে, মেয়েদের হলের পিছনে শিক্ষক কোয়ার্টার বসাইছে। এই যে পজিশনিং প্রবলেম, এই পজিশনিং প্রবলেমের জন্য যে আপনার যে কৃত্রিম যে একটা সংকট তৈরি হয়েছে, এটার দায় কে নিবে?
আপনি হলো আপনি হলো কোন জায়গায় কলোনি এরিয়া আমি বসাবো, কোন জায়গায় আমি মেয়েদের হল বসাবো, কোন জায়গায় যদি ছেলেদের হল বসাবো, কোন জায়গায় আমি একাডেমিক এরিয়া বসাবো, এই জিনিসটা আমি যদি না বুঝি, তাহলে আমাকে মাস্টার প্ল্যান বানানোর কি দরকার ছিল? রিসেন্টলি একটা প্রশ্ন উঠছে যে আপনার মসজিদ বানাবে আপনার হলো প্রশাসনিক বিল্ডিং এর পিছনে, সেটার জন্য আপনার হলো প্রশাসন মনে করেন যে লেগে পড়ে উঠে পড়ে লাগছে। অথচ স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা আপনি বৃদ্ধি করে আপনি মসজিদ বানান, সমস্যা নাই তো। আপনি আরো 10-12টা মসজিদ বানান, আমরা কোনো আপত্তি করি নাই। কিন্তু আপনি যে বিদ্যমান জায়গার মধ্যে আপনি যে ইয়েটা বানাবেন, বিল্ডিং কোড মেইনটেইন করে আপনি হলো ইয়া বানাচ্ছেন, আপনি মসজিদ বানাচ্ছেন, ওখানে তো মানে ভবিষ্যতে আর্টিফিশিয়াল মেন করতে এই অল্প জায়গার মধ্যে এত পপুলেশন ডেন্সিটির মধ্যে আপনি মসজিদে বানাচ্ছেন, এটা তো ভবিষ্যতে বহু সমস্যা ক্রিয়েট করবে। তখন আপনি বিষয়গুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এই অল্পতেই মনে করেন যে গান বাজনা হওয়ার কারণে মনে করেন যে ছেলেপেলেরা ঘুমাইতে পারে না, মেয়েরা ঘুমাইতে পারে না। তারপর হলো আপনার 10তলা বিল্ডিং থেকে মনে করেন যে আপনার হল মেয়েদের হল 5তলা হওয়ার কারণে মনে করেন যে সেখানে ওভারলুকিং প্রবলেম হয়, ছেলেরা মনে করেন যে ভিডিও টিডিও আপলোড করে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে ডিটারমাইন করবেন? এই যে মনে করেন যে সংকট, এবং এটার মাধ্যমে যে শিক্ষার্থীদের একটা মানসিক একটা অবস্থার অবনতি ঘটছে, যেটাকে মনে করেন যে বায়ো পলিটিক্যাল কন্ট্রোল বলে, যেটা আপনার ফুকোর ভাষায়, যে আপনার বায়ো পলিটিক্স করার মধ্যে দিয়ে যে মনে করেন শিক্ষার্থীদেরকে যে মনে করেন যে একটা কি বলবো যে কন্ডিশন ব্রেন করে রাখছে, তারা যে মনে করেন যে তাদের যে কি বলবো যে মৌলিক যে অধিকারটা, সেটা যে সামনে যে এক্সপ্রেস করবে, সেটার মতো তোমার শক্তি সামর্থ্য এখন তাদের মধ্যে নাই, এই ধরনের একটা কনফ্লিক্ট জোন এরিয়ার মধ্যে। আর এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই স্যার, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা আছে, যে ধরনের বরাদ্দ হয়, সেই বরাদ্দ থেকে যে আপনার যেটা বললাম যে প্যারাসাইটিক ইকোনমি, যে এদেরকে তো মনে করেন যে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে, শিক্ষক বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী, তাদের জীবন আরাম আয়েশের করার জন্য শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত যে মনে করেন যে ইকোনমি আছে, বা ইকোনমি বা সেটা সফট ভার্সন ধরেন যে আপনার সুযোগ সুবিধা, সেটার জন্য যে বরাদ্দকৃত মনে করেন যে অর্থ আছে, সেখান থেকেও কাটছাট করে। তার উদাহরণ হলো আপনার বাস বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের মনে করেন যে কাকে প্রায়োরিটি দিবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মানে জীবনকে, আরামায়েশের জীবনকে প্রায়োরিটি দিবে, নাকি শিক্ষার্থীদের প্রায়োরিটি দিবে? যেটা হলো আপনার যেটা হলো আপনার সেনেট পলিটিক্সের মাধ্যমে করতে পারেন, আলোচনা করতে পারেন। যে বিষয়টা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মনে করেন যে গবেষণার জন্য হোক, তারপর বিভিন্ন ধরনের সেমিনারের জন্য তাকে ঢাকায় যাওয়া দরকার, কিন্তু সেখানে সে বরাদ্দ না রেখে বরাদ্দ রাখছে কোথায়? আপনার এসি বাস, যেটা হলো 2টা বাস যায় খুলনাতে, যেটা হলো শিক্ষকরা যায়, সেখানে মনে করেন যে তারা মনে করেন যে যাতায়াত করার ব্যবস্থা করতে, এবং কর্মকর্তাদের জন্য তারা হলো বিভিন্ন মনে করেন যে থানাগুলোতে মনে করেন যে কি বলবো যে বাসের হলো মনে করেন যে ব্যবস্থা করে দিয়েছে। সেখানে মনে করেন যে এই যে মনে করেন যে ব্যয়টা, এটা হলো শুধুমাত্র আপনার 15% বা 10% মনে করেন যে লোকজনের জন্য ব্যয় হয়। আপনার হলো ওখানে 250 কিলোমিটার মনে করেন একটা মনে করেন যে দূরত্ব, এবং শুধুমাত্র গোপালগঞ্জের মধ্যেই যে মানে যে এরিয়াটা, ওটা আপনার 100 থেকে 150 কিলোমিটার হবে, যেখানে হলো 85% স্টুডেন্ট বসবাস করে। তার জন্য মনে করেন যে বাসের খাতে যে বরাদ্দ, সেটা মনে করেন যে তার 75% মনে করেন যে ওই 15% মনে করেন যে ব্যক্তিদের জন্য ব্যয় হয়ে যায়। এই ধরনের যে ইমপ্রপার ডিস্ট্রিবিউশন অফ আপনার রিসোর্স, যার ফলে শুধুমাত্র এই সেক্টর না, প্রত্যেকটা সেক্টরে এইভাবে করা হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে মনে করেন যে লেখাপড়ার জন্য যে আমি একটা অর্থ বরাদ্দ রাখবো, সেই বরাদ্দটা তাদের জন্য বরাদ্দ না রেখে সেটা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মানে জন্য বরাদ্দ রাখা হয়েছে। আপনি এটা যদি দ্বিমত করে থাকেন, তা আপনি আমি বিষয়টা জানাবেন। এই ধরনের বিষয় অহরহ আছে। তার সময় হয়ে যাচ্ছে, আপনারা যদি কোনো মন্তব্য থেকে বলেন, তারপরে আমার সুযোগ হলে আমি হয়তো বলবো, বা জ্যোতি ভাইয়ের কিছু বলা থাকতে পারে দুই সেটা একটা বলতে পয়েন্ট পারে। জি ভাই। অ্যাড জি করি, স্যার, বলেন। একটা পয়েন্ট অ্যাড করি আপনার সাথে। আপনি যে আপনি অনেক উদাহরণ দিচ্ছেন, সেই উদাহরণগুলো হচ্ছে কন্টেক্সচুয়াল এবং খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি উদাহরণ, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের স্পেশালি আমাদের ইউনিভার্সিটির ক্রাইসিস গুলো বোঝার জন্য। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আমাদের একটা জিনিসে তো আমরা একমত, আমরা এখানে যে তিনজন আছি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের একটা অন্যতম জায়গা হচ্ছে রিক্রুটমেন্ট, হ্যাঁ, এবং রিক্রুটমেন্ট ইট ইজ এ পলিটিক্যাল প্রসেস। রিক্রুটমেন্টটা কিভাবে হয়, সিলেকশন বোর্ড, সেটা আমরা জানি। তো এখন এটা থেকে ওয়ে আউটটা কি? আমরা ধরেন এবং আমি এটা যেটা বলতে চাচ্ছি যে এই রিক্রুটমেন্ট যে প্রসেস, দিস ইজ নট সামথিং কোনো লোকাল প্রসেস। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে একই প্রসেসের রিক্রুটমেন্ট হচ্ছে, রাইট? মানে সেখান থেকে বের হওয়ার জন্য দুটো জায়গাটা, যেমন ধরেন আমার একটা এটা নিয়ে আমার একটা, আমি তো যেহেতু ইউনিভার্সিটির এগুলো নিয়ে আমি অনেকদিন ধরে আলাপ করি, লেখালেখি করি, তো আমার সুস্পষ্ট প্রস্তাবনা আছে। আমার প্রস্তাবনা হচ্ছে যে বাংলাদেশে পৃথিবীর কোথাও, মানে বাংলাদেশে প্র্যাকটিসটা আছে যে লেকচারার নিয়োগ হয়, ম্যাক্সিমাম জায়গায় নিয়োগ হয় সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাইট? সো এখন আহ, ধরেন আমি ওয়েস্টে থাকি, ওয়েস্টের উদাহরণ যদি দেই, সেটা হয়তো বাংলাদেশের সার্বিক বিবেচনায়, বাংলাদেশ ইউনিভার্সিটি বা সবকিছু মিলায় আমাদের যে ইকোনমিক কন্ডিশন হয়তো বা ইমপ্লিমেন্ট করা নাও হতে পারে, কারণ আপনি যখন একজন পিএইচডি করা একজনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ দিবেন, তার যে স্যালারি স্ট্রাকচার দিতে হয় সেটা তো বাংলাদেশে দেওয়া হয় না।
সো সবচেয়ে এবং ইভেন আপনি যদি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর আমরা আলাপ করতেছি না, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি এখন একটা দারুণ মডেলে চলতেছে। দারুণ মডেল ইন দ্যাট সেন্স, প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে আপনি দেখেন ম্যাক্সিমাম অ্যাডজান্ট ফ্যাকাল্টি, হয়তো বা 3 জন 4 জন টেনের ট্রাক ফ্যাকাল্টি রাখে, ম্যাক্সিমাম অ্যাডজান্ট ফ্যাকাল্টি, যেন স্যালারি কম দেওয়া যায়। এবং আমার অনেক স্টুডেন্ট এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়, আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি, ওরা 5টা 6টা 7টা করে কোর্স নিচ্ছে, কেউ টেনের ট্রাক না। সো এই যে যে একটা ধরেন একটা ব্যাপারটা যে আমাদের ইউনিভার্সিটি আইদার প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি, এটা টাকা ইনকামের একটা কারখানা হয়ে দাঁড়াইছে, রাইট? এবং সেখানে আপনি চাইলেই একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ দিতে পারতেছেন না পিএইচডি করা, কারণ তার যে স্যালারি স্ট্রাকচার, রাষ্ট্রের ওই যে যেটা মূল যে কোর জায়গাটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রর যে হায়ার এডুকেশন পলিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পলিসি, সেটা রাষ্ট্র এবং আমাদের যে এক্সিস্টিং ইকোনমিক স্ট্রাকচার, এটা হচ্ছে কমপ্লিটলি বেসড অন ব্লু ইকোনমি বা ব্ল্যাক ইকোনমি। এবং এই ইকোনমি রাষ্ট্রকে রাষ্ট্রের মধ্য দিয়ে একটা মেসেজ কনভে করছে, সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট নিজস্ব ফান্ডিং এ চলতে হবে। ফলে 2030 সালের মধ্যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আপনাদের টিউশন ফি আরো বেড়ে যাবে, এবং আমাদের সরকারি যে বাজেট, সেই বাজেট আর কমতে থাকবে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। যেখানে আমি এই উদাহরণটা আমি বারবার বলতেছিলাম, 74-এর পর থেকে 90 সাল পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং আর 2006-এর পর থেকে ফান্ডিং যদি আপনি কম্পারেটিভ অ্যানালিসিস করেন, তাহলে বুঝতে পারবেন যে পাবলিক ইউনিভার্সিটি নামে পাবলিক, আদতে এটা একটা প্রাইভেট এন্টারপ্রাইজ হিসেবে আহ, এটা দাঁড়াইতে চাচ্ছে, বা গভর্নমেন্টের প্রণোদনা হচ্ছে এটা নামে পাবলিক হবে, কিন্তু আসলে এটা একটা প্রাইভেট এন্টারপ্রাইজ। ফলে এই প্রেশারটা অলওয়েজ শিক্ষার্থীদের উপর পড়বে এবং শিক্ষকদের উপরেও পড়বে। কেন কেন ধরেন আপনার ইউনিভার্সিটি গোপালগঞ্জের কথা বলি, এখানে শিক্ষক থাকার কথা 1000 জন, কেন সেখানে 250 জন শিক্ষকদের চলছে? কেন ইউজিসি পোস্ট শিক্ষক নিয়োগের পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয় না? শিক্ষক নিয়োগে দুর্নীতি হয় সেই জন্য দেন না? না, ইউজিসি কে মিনিস্ট্রি অফ এডুকেশন বলেই দিচ্ছে যে তোমার অমুক ইউনিভার্সিটি শিক্ষকদের স্যালারির জন্য তোমাকে 30 কোটি টাকা দেওয়া হবে। এখন 30 কোটি টাকা স্যালারি যদি ধরেন প্রত্যেক আমাদের ইউনিভার্সিটি টিচারের 300 জন শিক্ষক নেওয়া হলে, তার মান্থলি স্যালারি পড়ে 30 কোটি টাকা। তাহলে ওই কিভাবে 400 বা 500 জন শিক্ষক নিয়োগ দিবে? সো এটা বুঝতে হবে যে রাষ্ট্রের যে পলিসি, সেই পলিসি কমপ্লিটলি রিগ্রেসিভ। সেই পলিসি কমপ্লিট এফেক্ট, যে কনসিসটা দেখতেছি গোপালগঞ্জের ক্ষেত্রে বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে, এটা হচ্ছে পলিসির একটা ক্রাইসিস। এটাকে শুধুমাত্র ধরেন প্রত্যেক দিনকার ক্রাইসিস আকারে দেখলে হবে না, এটা রাষ্ট্রের পলিসি ক্রাইসিস। যা ঘটতেছে, যে উদাহরণগুলো দিচ্ছে, সেগুলো কনসিকুয়েন্স, নট কজ। এখন সেখান থেকে আমার প্রস্তাবনা হচ্ছে শিক্ষক নিয়োগ বা শিক্ষক ইসে, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। এবং সেই পরিবর্তনটা কিভাবে আনবেন? ধরেন এখনো সিলেকশন বোর্ড, 5ই আগস্টের পরে যে সিলেকশন বোর্ড গুলো হয়েছে, আগে যারা ছিল তারা পরিবর্তন হয়েছে, নতুন লোক এসেছে। তো আপনি কি মনে করতেছেন যে এই আগের মুখগুলা সরে গেছে, এক নতুন মুখ এসেছে, আপনার ফেয়ার রিক্রুটমেন্ট হবে? হবে না তো। কারণ আগে যারা হচ্ছে ডমিনেট করতে পারে নাই, এখন তারা এখন মজলুম ছিল যে ক্যাটাগরি, মজলুম এখন জালিম হয়ে যাচ্ছে। So তারা এখন তাদের লোক নেওয়ার চেষ্টা করতেছে। তো আমার প্রস্তাবনা হচ্ছে যে একটা এখানে পলিসিতেই আঘাত আনতে হবে। পলিসি, গভর্নমেন্টকে একটা উচ্চশিক্ষা কমিশন করুক, বা ইউজিসি কথাই বলতেছি, তারা এমন একটা পলিসি করুক, তারা এমন একটা স্ট্যান্ডার্ড সেট করে দিক, যেখানে শিক্ষক নিয়োগের ন্যূনতম ক্রাইটেরিয়া যেটা আছে সেটা চেঞ্জ হবে। তো আমার প্রস্তাবটা কি? আমার প্রস্তাব খুব সিম্পল। পিএইচডি ছাড়া ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ হবে না, এক। বাট যদি বাংলাদেশের বিবেচনায় পিএইচডি একটা ভায়াবল অপশন না হয়, তাহলে শিক্ষক নিয়োগে ফ্রেশার্স মাস্টার্স কাউকে শিক্ষক নিয়োগ হিসেবে দেওয়া যাবে না। নিয়োগ দিতে হবে মাস্টার্স পাশ করার পরে, এবং নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়োগ দেওয়া যাবে না সাথে সাথে। পৃথিবীর কোথাও এই প্র্যাকটিস নাই। আপনি বললেন না, আমি কখন কাউকে ছোট বা খাটো করতেছি না। আমি মনে করি যে যে ধরেন গোপালগঞ্জ ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী বের হয়ে কেন সে গোপালগঞ্জে চাকরি করবে? সে তো ঢাকা ইউনিভার্সিটিও ফ্যাকাল্টি হতে পারে, কিংবা ঢাকা ইউনিভার্সিটি একজন ফ্যাকাল্টি তো সে অক্সফোর্ডের ফ্যাকাল্টি হতে পারে। নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিতে হবে, বাইরের প্রতিষ্ঠান থেকে নেওয়া যাবে না। এই ন্যারেটিভও এটা 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 জাজমেন্টের উপর, এটা জাস্টের উপর দাঁড়ায় নাই। এখানেও প্রবলেম আছে। যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করা, যেখানে ন্যূনতম মাস্টার্স পাশ করা, আমরা যারা মাস্টার পাশ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সুযোগ পেয়েছি, এই ন্যূনতম রিকোয়ারমেন্টের জায়গায় আপনাকে অ্যাডভান্স মাস্টার্স লাগবে একটা একটা। সেটা আপনি বাংলাদেশে যদি আপনি অ্যাডভান্স মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারেন, করেন, এমফিল হতে পারে, কিংবা আপনি বাইরে থেকে মাস্টার্স করে আসেন বা পিএইচডি,
নিজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না আনটিল আপনি অন্য কোথাও 5 বছরের বা 2 বছর হতে পারে 3 বছরের এক্সপিরিয়েন্স অর্জন করবেন। আর আপনি যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার অন্যতম যেটা যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মূল ক্রাইসিসটা হচ্ছে শিক্ষকরা অতিরিক্ত অটোনমি অর্জন করে, দে এক্সারসাইজ এক্সেসিভ পাওয়ার। এখন এই পাওয়ারটা কেন অর্জন করতেছে? কারণ গ্রেডিং এর দায়িত্ব দিয়ে দিয়েছেন শিক্ষককে। একজন শিক্ষক প্রশ্ন করে, খাতা দেখে, মার্কিং করে। তো আপনি যত সময় পর্যন্ত আনটিল অ্যান্ড আনলেস আপনি এই গ্রেডিং এর দায়িত্ব এই শিক্ষকের কাছে রেখে দিবেন, তত সময় পর্যন্ত শিক্ষক অটোনমি অর্জন করবেন। এখন আপনার কি কোনো পলিসি আছে? আপনি গোপালগঞ্জ, ফরগেটেবল গোপালগঞ্জ, বাংলাদেশে কোন ইউনিভার্সিটি এমন কোনো পলিসি করেছে যে ওকে এই গ্রেডিং এর দায়িত্বটা একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট করবে? আমি যেখানে আছি এখানে আন্ডারগ্রেডের খাতা তো আমরা পিএইচডি স্টুডেন্টরা বা মাস্টার্স স্টুডেন্ট গুলো দেখছি, তো আপনি বাংলাদেশে কেন সেটা করতেছেন না? বাংলাদেশে আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ইউনিভার্সিটি করেন আগে, আপনি ফিলোসফিক্যাল জায়গা চেঞ্জ করেন টিচিং ইউনিভার্সিটি থেকে। আমি আমি মনে করি বাংলাদেশে সময় প্রয়োজনে ইউনিভার্সিটি, যেমন গতকাল দেখলাম জামাত ইসলামের আমির তিনি একটা মন্তব্য দিয়েছেন, ব্যারিস্টার আরমান উনি বলতেছেন যে বাংলা কলেজকে উনি ইউনিভার্সিটি করবেন। বিএনপির কেউ কেউ বলতেছে যে অমক তিতুমির কলেজকে উনি ইউনিভার্সিটি করবেন। মানে প্রত্যেক পলিটিক্যাল দল তাদের রেটরিক নিয়ে আসতেছেন যে তারা নির্বাচিত হইলে কলেজকে ইউনিভার্সিটি করবেন। আর আমার প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলোকে কার্টেল করে আমার মনে হয় ইউনিভার্সিটি কমায় দেওয়া উচিত। আমার 6টা ডিভিশনে 6টা ইউনিভার্সিটি করতে হবে, রিসার্চ বেস ইউনিভার্সিটি। রিসার্চ বেস ইউনিভার্সিটি কেন আপনি এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ নিয়ে এসে আপনি করতেছেন না? আপনি ইউনিভার্সিটি কার্টেন করেন, একটা 6টা ডিভিশনে 6টা বৈশ্বিক মানের ইউনিভার্সিটি করেন, রিসার্চ ইউনিভার্সিটি। দেন আপনি সেইখানে ভালো টিচার নিয়োগ দেন, আপনি টিচার্স রিক্রুটমেন্টকে ফেয়ার করেন, আপনি ভালো স্টাফ নিয়োগ দেন, তারপরে দেখেন যে আপনার আউটকামটা কি আসে, ফিলোসফি ঠিক করেন। তো সেটা তো হচ্ছে না। আপনি যে যত উদাহরণ দিচ্ছেন আরো, ধরেন এই আলাপগুলো আপনি 5 বছর পর আমার সাথে আবার করবেন, দেখবেন একই ক্রাইসিস। পলিসি পরিবর্তন আনতে হবে। ইকোনমিক স্ট্রাকচার, আমাদের এক্সিস্টিং যে ইকোনমিক স্ট্রাকচার রাষ্ট্রের, আমাদের পলিটিক্যাল যে ইকোনমি, সেটা প্রমোট করতেছে এই ক্লেপ্টোক্রেটিক ইউনিভার্সিটি প্রসেস, এই একই সেম মডেল ইন দ্য নেম অফ নিউ ম্যানেজমেন্ট মডেল, এটাকে বলে ন্যাম। এই মডেলটাকে বলে ন্যাম মডেল। সো আলটিমেটলি এই ভিকেএস সাইকেল অফ অপারেশন যেটাকে আপনি বলতেছেন, এটাকে আমরা এই যে আপনার আগামবানের ভাষা বলি, ইট ইজ লাইক এ কনসেন্ট্রেশন ক্যাম্প। এটা ইউনিভার্সিটি ইট হ্যাজ টার্ন ইন্টু কনসেন্ট্রেশন ক্যাম্প। সেই ক্যাম্প থেকে ক্যাম্পে যে ধরনের নির্যাতনের গল্প আমরা শুনেছি, ইট উইল বি কন্টিনিউ। সো ওইটাই আমরা বলতেছি যে ধরেন মাইক্রো জায়গা থেকে এই আলোচনাটার যেটা উদ্দেশ্য, বা ধরেন যাই হোক, আপনি হয়তো গোপালগঞ্জ ক্রাইসিস আলাপ করতেছেন এবং সেখানে আমি যুক্ত হয়ে একজন শিক্ষার্থী যুক্ত হয়ে আমরা হয়তো পরস্পরের মাইক্রো জায়গা থেকে আমাদের যতটুকু লিমিটেড ক্যাপাসিটি সেটাকে আমরা এনহ্যান্স করতে পারি। কিন্তু ম্যাক্রো লেভেলে যদি পলিসি পরিবর্তন না আসে, আলটিমেটলি আমি খুব বাংলাদেশি ইউনিভার্সিটির আমি ফিউচার ভালো দেখছি না। আমি এখানেই থামছি, যদি হয়তো ব্যাট করতে পারে। ধন্যবাদ জি ভাই। স্যার। আমি আসলে আপনার যে পলিটিক্যাল যে প্রজেক্টের যে ব্যাপারটা আপনি প্রথমে উল্লেখ করেছেন এবং তামিমের প্রশ্নের উত্তরগুলোতে সেগুলোতে আমি একমত, এবং আমি ওইটাই এগ্রি করি যে আমরা আসলে ম্যাক্রো ইকোনমিতে আমাদের কোনো সুযোগ নেই, আমরা মাইক্রো ইকোনমিতেই বা মাইক্রো লেভেলেই আমাদের কাজ করার সুযোগ আছে। তবে স্যার, আমি শুধু জানতে চাই, আমি আর আর কোনো কিছু অ্যাড করবো না, শুধু জানতে চাই যে আপনার যে কোটেশনটা ছিল যে শিক্ষকরা অটোনমি পাওয়ার এক্সারসাইজ করে অনেক বেশি, তো সেখান থেকে আমি জানতে চাই যে এই ক্ষেত্রে শিক্ষকদের আসলে শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করার সুযোগ আছে কিনা এই পাওয়ারটা এক্সারসাইজ করে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শিক্ষকদের আসলে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো পদ্ধতি আছে কিনা বর্তমানে আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রে বা বাইরের ক্যাম্পাসে। এই দুইটা জিনিস। আরেকটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা বলা হয়েছে, যেটা ডামি, বা যদি আমি ধরি যে এই কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে যদি আমার ক্যাম্পাসকে আমি চিন্তা করি, সেক্ষেত্রে সিকিউরিটি এবং ডিসিপ্লিন নিয়ে আমাদের শিক্ষকদের কাজ করার কোনো সুযোগ আছে কিনা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসের গণ্ডির ভিতরে, শুধু ক্যাম্পাসের এরিয়ার ভিতরে। আমি আসলে আরো বড় ক্ষেত্রে এটা জানতে চাচ্ছি না, শুধু আমার ক্যাম্পাসের ক্ষেত্রে যে শিক্ষার্থীদের সিকিউরিটি এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করার সুযোগ শিক্ষকদের আছে কিনা বা তারা কাজ করতেছে কিনা। আর শিক্ষকরা আসলে যে কাজ করতেছে সেটা শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য হচ্ছে কিনা, বা আমাদের ক্যাম্পাসে শিক্ষকদের বর্তমান যে সমিতি বা কমিটি বা যেই আমাদের যে কোরাম আছে সেখানে আসলে কতটুকু আপনার জানা আছে এই বিষয়ে। আর লাস্ট যে কোশ্চেনটা ছিল যে শিক্ষকদের জবাবদিহিতা করার
কোনো প্ল্যাটফর্ম আমাদের শিক্ষার্থীদের জন্য আসলে উন্মুক্ত বা ওপেন যেটা বলে সেটা আছে কিনা, বা সেটা কিভাবে আসলে কাজ করতেছে, আমরা কিভাবে রিচ করতে পারি ওই পর্যন্ত। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনি 2001 আমাদের ইউনিভার্সিটির যে অ্যাক্ট আছে, অর্ডিন্যান্স 2001 সালে, ওটা যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে আসলে শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে অ্যাকাউন্টেবল না, কিন্তু শিক্ষকরা অ্যাকাউন্টেবল টু ভিসি। একটা দারুণ প্রবলেম, হ্যাঁ। এবং ভিসিকে এমন অ্যাবসলিউট পাওয়ার দেয়া হয়েছে যে ভিসি চাইলে শিক্ষককে যে কোনো সময় স্যাক করে দিতে পারে উইথ দ্য পারমিশন অফ সিন্ডিকেট। সো এইখানে একটা ক্রাইসিস, আমি পলিসি বলতেছি না, পলিসি পরিবর্তন, যে আসলে শিক্ষকরা অ্যাকাউন্টেবল না, শিক্ষকদের আছে ইথিক্যাল রেসপন্সিবিলিটি, মোরালি রেসপন্সিবল। যেমন ধরেন আমি যদি ঠিকমতো ক্লাস না নেই, আমি তো ইথিক্যালি, ধরেন আমি তো জানি আমার শিক্ষার্থীরা, আমি যদি ঠিকমতো ক্লাস না নেই, হাউ দে আর গোয়িং টু ট্রিট মি। তারা হয়তো পাওয়ার আমার কাছে আছে, তো তারা আমাকে প্রকাশ্যে কিছু বলবে না, কিন্তু আমি তো জানি যে শিক্ষার্থীর কাছে আমার অবস্থানটা কোথায় এজ এ শিক্ষক। সো আমার একটা ইথিক্যাল রেসপন্সিবিলিটি আছে। এখান থেকে আমি যেটা আপনি বলতে চাচ্ছেন, যে প্রশ্নটা করলেন, যে শিক্ষকদেরকে অ্যাকাউন্টেবল করার, মানে শিক্ষকরা অ্যাকাউন্টেবল টু ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ভিসি, বাট শিক্ষার্থীদের প্রতি অ্যাকাউন্টেবল করার কোন অ্যাকাউন্টেবল মেকানিজম বিশ্ববিদ্যালয়ে নাই, স্পেশালি গোপালগঞ্জ ইউনিভার্সিটি অর্ডিন্যান্স নাই একটা। সেকেন্ড হচ্ছে ওই যে বললাম যে ইথিক্যাল রেসপন্সিবিলিটি, শিক্ষকদের আসতে হবে ইথিক্যাল রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটি আমরা কিভাবে তৈরি করতে পারি? হ্যাঁ, যেমন ধরেন, আহ, আমি আর একটা উদাহরণ দিই। আহ, আপনি যখন আমাকে বাধ্য করতেছেন আমার ক্যাপাসিটির বাইরে যে কাজ করার জন্য, আমাকে 6টা 7টা কোর্স নিতে হচ্ছে, পাশাপাশি আমাকে বিশ্ববিদ্যালয়ের অনেক ক্রাইসিস মোকাবেলা করতে হচ্ছে, তো সেই সময় তো আমার ক্লাস মিস যাবে। এখন আমি শিক্ষক হিসেবে কি করতে পারি? আমি চেষ্টা করবো যে ওকে, আমি ব্যালেন্স করব। আমি হয়তো বা 30টা ক্লাসের জায়গায় আমি হয়তো 15টা ক্লাস নিব, পাশাপাশি আমি বিশ্ববিদ্যালয়কে হেল্প করবো, কারণ বিশ্ববিদ্যালয়ে তো প্রত্যেকদিন তালা ঝোলে। তো তখন তো শিক্ষককে আগায় আসতে হয়, কারণ শিক্ষার্থীরা তো কোনো কর্মকর্তা কর্মচারীর কথা শোনে না, কিছু যদি শুনে থাকে সেটা শিক্ষকের কথা শোনে। ফলে এই যে যে বলতেছি যে এইগুলো তো আসলে আলটিমেট যে তামিম যেটা বলছিল যে ইট ইজ কাইন্ড অফ প্যানপটিক্যাল, এই সাইকেলটা চলতে থাকবে আনলেস আপনি মানে, হ্যাঁ, কিছু ওই যে এর বিষয়টা এরকম যে ধরেন আপনি রাস্তায় চলতে গেছেন, আপনার হচ্ছে শরীরে আহ, ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, একটা ক্ষত তৈরি হয়েছে, তো আপনি কি করেন? ইনস্ট্যান্ট মেডিসিন দিলে ইট ডাজ ওয়ার্ক, রাইট? কিন্তু আপনি প্রচন্ড পরিমাণে ধরেন মোটা হয়ে গেছেন, আপনি আসলে চলতে ফিরতে পারেন না, আবার তার মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, সো অ্যাক্সিডেন্ট আপনি মেডিসিন দেওয়া হচ্ছে, আপনি হয়তো সাময়িক হিলিং হচ্ছে। সো ইথিক্যাল রেসপন্সিবিলিটি সাময়িক হয়তোবা কিছু কাজ হবে, কিন্তু ইউনিভার্সিটি যদি পরিবর্তন করতে হয়, আপনার কমপ্লিট পলিসি পরিবর্তন আনতে হবে, এবং সেটার জন্য উইদাউট পলিটিক্যাল উইল এবং দ্যার ইজ নো, এবং জাস্টিসের কথা। 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? আপনাদের যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশন তো আমাদেরও। আমি দেখলাম আমার বিশ্ববিদ্যালয়, আমি শুধুমাত্র আমার ইউনিভার্সিটি বলি, আমি যেহেতু দূরে আছি, আমি দেখলাম যারা শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছে তাদের প্রমোশন দেওয়া হচ্ছে, ডিন করে দেওয়া হচ্ছে। তাহলে এইরকম এক্সাম্পল গুলো যখন সেট করা হচ্ছে, তখন মানে কিভাবে শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষকের সম্পর্ক তৈরি হবে? আপনি তো জাস্টিস করতে পারেন নাই। হ্যাঁ, এখানে আপনার কি জাস্টিস মেকানিজম ছিল না? ইউনিভার্সিটি জাস্টিস মেকানিজম ছিল না? আপনি তো ঠিকই কর্মকর্তা কর্মচারীদের বিচার করতে পারছেন, কেন তাহলে শিক্ষকদের বিচার করতে পারেন নাই? এখানে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের ফিলোসফিক্যাল, আপনি কাকে শিক্ষক বলতে চাচ্ছেন? তামিম একটা আক্ষেপে অনেক কথা বলেছে, আমি ওটা অ্যাগ্রি করি না। এবং আমি মনে করি যে ধরেন কোনো কিছুর টু মাস জেনারেলাইজেশন ইজ ডেঞ্জারাস কোনো কিছুর ক্ষেত্রে, এবং এটা কাইন্ড অফ অতিরিক্ত জেনারেলাইজেশন যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের রেসিজম ডেকে নিয়েছে। বাট দ্যাটস ফ্যাকচুয়ালি হচ্ছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বলেন, কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বলেন, এসআই নিয়োগ বলেন, বিসিএস ক্যাডার বলেন, আপনার কি কমপ্লিট ফেয়ারনেস রাষ্ট্র দিতে পেরেছে? কোথাও কি বিসিএসও আমরা দেখছি না? বিসিএস নিয়োগ ফেয়ার, তাহলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন? এক্সাম্পল গুলো আসতেছে কেন? এসআই নিয়োগটা কিভাবে হয়েছে? এনএসএ নিয়োগটা কিভাবে হয়েছে? তো আপনি যদি হোল যে গভর্নমেন্টের ধরেন, গভর্নমেন্টের স্ট্রাকচারটা এরকম, যে কোনো সরকারি নিয়োগ ইট ইজ পলিটিক্যাল প্রজেক্ট। এর মধ্য দিয়ে কয়েকজন হয়তোবা ইন দ্য নেম অফ সো কল মেরিটে ঢুকে যাচ্ছে। সো হোল প্রসেসটাই আমাদের করাপ্টেড। সেই করাপ্টেড প্রসেসের মধ্য দিয়ে আপনি যে মানুষগুলো দেখছেন, ধরেন আমি আমিও তো এই প্রসেসের মধ্য দিয়ে এসেছি, রাইট? সো আমি
আমি হয়তো বা ধরেন 8-10 জন থেকে একটু ডিফারেন্ট, কিন্তু আমিও তো এই প্রসেসের আউটকাম। আমি কি ডিফারেন্ট কেউ? আমি তো মাস্টার্স পাস করে এসে, এটা আমার ইথিক্যাল কোশ্চেন, আই আই আস্ক মাই সেলফ যে ওকে, আমি তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতেই চাইছি। তো আমার জন্য আর অল্টারনেটিভ কি ছিল? বাংলাদেশে আমি যদি পিএইচডি করে এসে, এবং একটা রিয়েলিটি যেটা আপনারা জানেন না, যে কেন বাংলাদেশে অনার্স বা মাস্টার্স পাশ করার পরে একটা ছেলে ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরে কেন সে বাইরে সরাসরি পিএইচডি করতে যায় না? কারণ সে জানে পিএইচডি করে সে দেশে তার চাকরি হবে না। সো যদি দেশে চাকরি পাইতে হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতে হয়, তাকে অনার্স মাস্টার পাশ করার পরে দেশে চাকরি নিশ্চিত করে যে দেন পিএইচডি করতে হবে। সো দ্যাট ইজ দ্য ক্রাইসিস, দ্যাট ইজ পয়েন্ট। আমি একজন শিক্ষকের উদাহরণ দিই। উনি এখন ইউনিভার্সিটি, কেনেশা স্টেট ইউনিভার্সিটিতে পড়ায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি ঢাকা সিটি কলেজে পড়েছি, আমার শিক্ষক সরাসরি। তো উনি আহ, ফ্রান্সে পিএইচডি করেছে, পোস্টডক করেছে আমেরিকাতে। উনি একটা স্ট্যাটাস লিখলেন একদিন। উনি বাংলাদেশে 29টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন। উনি যখন পিএইচডি শেষ করেছেন, আমেরিকা একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, তখন উনি বাংলাদেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন, ওনাকে ভাইবা কার্ড পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে আপনি পরিবর্তনটা আপনি কিভাবে করবেন? আপনার তো, আপনি এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করছেন যেখানে পিএইচডি করে এসে, পিএইচডি আপনি দেশের বাইরে গেছেন মানে গেছেন, ইউ আর এলিয়েন। আপনার রেমিটেন্স কাজে লাগবে, বাট আপনার মেধাকে রাষ্ট্র কাজে লাগাবে না। সো দিস আর সাম কমপ্লিকেটেড প্রসেস অ্যান্ড মেকানিক্স যেটা এক্সিস্টিং হয়ে আছে। অ্যান্ড হোয়াট শুড উই ডু টুগেদার? আমার মনে হয় যে আমাদের যেটা 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 আমরা করতে পারি সেটার একটা একটা হচ্ছে যে এই যে আমরা ডায়লগটা শুরু করছি, এক সেকেন্ড হচ্ছে যে মোবিলাইজেশন। এখন মোবিলাইজেশন, এখানে যেমন আমি আপনাদের ইউনিভার্সিটির আন্দোলনের ক্রিটিসিজম করে একটা পেপার লিখতেছি। হ্যাঁ, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলো হয়, সেই আন্দোলনগুলো, আমার আর্গুমেন্ট হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনগুলো করছে, এই আন্দোলনের মধ্য দিয়ে শর্ট টার্ম অ্যাচিভমেন্ট হচ্ছে, লং টার্ম অ্যাচিভমেন্ট হচ্ছে না। কারণ তারা আইডেন্টিফাই করতেছে না যে কারা আসলে বেনিফিটেড হয়। তা আমি মনে করতেছে যে অ্যাডমিনিস্ট্রেশন বেনিফিটেড হচ্ছে, বাট বিয়ন্ড অ্যাডমিনিস্ট্রেশন দেয়ার আর সামথিং মোর, যারা এই পলিটিক্যাল ইকোনমি অফ হায়ার এডুকেশন এটাকে কন্টিনিউ করতেছে। এবং মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় কি, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না? সো পাবলিক ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট নেওয়া হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটির একটা সমাজে একটা এক্সপেকটেশন আছে যে না, এখানে ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়বে। ইউনিভার্সিটিতে পড়া আর শিক্ষিত হওয়া দুটো এক জিনিস না। গ্রাজুয়েট হওয়া আর শিক্ষিত হওয়া দুটো এক জিনিস না। সো আমাদের সাকসিসেন্ট সমস্ত গভর্নমেন্ট এবং যারা আসতেছে, তাদের পলিসি গ্রাজুয়েট তৈরি করা, শিক্ষিত মানুষ তৈরি করা না। শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে সচেতন। শুধু সে ডিগ্রি অর্জন করে না, সে সচেতন হয়, সে প্রশ্ন করতে শেখে, যেটা তামিম বা আপনারা বলতে চাচ্ছেন। আপনারা শিক্ষিত মানুষ, আপনার গ্রাজুয়েটও, কিন্তু দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট তৈরি করতে পারছে, শিক্ষিত এবং সচেতন মানুষ তৈরি করতে পারে নাই। সো এইটা হচ্ছে যে কমপ্লিটলি একটা, আমি বলবো কোলাটারাল ড্যামেজ বা ডিজাস্টার, যেটা হচ্ছে থ্রু এডুকেশন, এবং 90s এর পর থেকে শুরু হয়েছে। এবং এই প্রসেস, আমি আজকে সকালে আমাদের একটা সেশন ছিল, সেখানে আলোচনা হচ্ছিল এক্সেস টু জাস্টিস টু পোর। তো উনি একজন ব্যারিস্টার সারা হোসেন, উনি আলাপ করতেছিলেন যে কিভাবে পোরদের লিগ্যাল জাস্টিস নিশ্চিত করা যায়। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে এক্সিস্টিং যে ইকোনমিক স্ট্রাকচার, যেটা কমপ্লিটলি মানে একটা চৌর্যবৃত্তির জায়গা। বাংলাদেশে বিসিএস ক্যাডার হয় কেন? টাকা আছে, উপরি আয়। বাংলাদেশে এনএসআই হয় কেন? টাকা আছে, উপরি আয়। রেজিস্টার হয় কেন? টাকা আছে, উপরি আয়। ইউনিভার্সিটি টিচার হয় কেন? টাকা আছে, রিসার্চ ফান্ড মেরে খাওয়া যায়। সো এই যে যে এক্সিস্টিং ইকোনমিক সিস্টেম, এইটাকে চেঞ্জ না করে আপনি কি লিগ্যাল জাস্টিস এনশিওর করবেন? আপনি লিগ্যাল জাস্টিস এনশিওর করবেন, আপনি ধরেন আপনি বললেন যে ওকে, অল আর ইকুয়াল ইন দ্য আইস অফ ল। কিন্তু আপনি যখন কোর্টে যাবেন, আপনি দেখবেন যে না, যার টাকা আছে সে জাস্টিস পাচ্ছে। সো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় তো সেটা হচ্ছে যে শিক্ষকদের ক্ষমতা দেওয়া হয়েছে অতিরিক্ত, ফলে শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা এক্সপ্লয়েটেড হচ্ছে। সো এই ক্ষমতার যে চক্রগুলা, এইটা তো ভাঙতে হবে। এটা মোবিলাইজেশনের মধ্য দিয়ে কিছুটা হয়, কিন্তু এখানে কিছুটা নাই, মোবিলাইজেশনের মধ্য দিয়ে কমপ্লিটলি হয়। হ্যাঁ, বড় আন্দোলন করতে হবে। এবং সেটা হয়েছে, চিলিতে হয়েছে। চিলিতে আমি একটা ঘটনা বলি, 1973 সালে চিলিতে আহ বিশাল বড় আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনটা 1982 সাল পর্যন্ত কন্টিনিউ হয়। এবং সেই আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়কে কমপ্লিটলি পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তর করা হচ্ছে, টিউশন মানে 100% সরকারি ভর্তুকি। সো
এই যে যে আন্দোলনগুলো সেটা গ্রাসরুট জায়গা থেকে ছড়াই দিতে হবে। হ্যাঁ, ছোট ছোট করে আন্দোলন, এবং আন্দোলনের দাবি দাওয়াগুলো কি হবে, ফিলোসফি কি হবে, এবং নিজেদের মধ্যে ক্রিটিক্যাল যে স্টাডিজ বা পাঠচক্র করা সেটা কন্টিনিউ করা, বিশ্ববিদ্যালয়ের অ্যাকচুয়াল সংকটগুলোকে কি, কারা বেনিফিটেড হচ্ছে, করণীয় কি, এইসব আলোচনাগুলোও করতে হবে। গ্রাসরুট মুভমেন্টকে একটা ইউনিভার্সিটির মুভমেন্টের সাথে আরেকটা ইউনিভার্সিটির কানেক্ট করতে হবে। আপনারা কানেক্ট হন কিসের জন্য? ভিসি পতনের জন্য। বাট ভিসি সরাইলেই কি বিশ্ববিদ্যালয়, আপনি বললেন যে একজন ভিসি সরাইলেই কি আপনার ইউনিভার্সিটি, আপনার উদাহরণ থেকে আপনি বললেন যে আরো খারাপ হয়েছে, কেন? এটা তো হওয়ার কথা ছিল না। একজন ভিসি সরাইলে ইউনিভার্সিটি পরিবর্তন কেন হচ্ছে না? প্রশ্নটা তো এইখানে, যে আমরা উপাচার্যের পর উপাচার্য সরাচ্ছি কিন্তু ইউনিভার্সিটির স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে না, তাহলে ক্রাইসিস ইজ সাম মানে অন্য কোথাও। সেই জায়গাটা আমাদের যদি আমরা আলাপ করে আমরা যদি বুঝতে না পারি যে অ্যাকচুয়াল ক্রাইসিসটা কি, রাষ্ট্রকে কি আমরা প্রশ্ন করতে পারছি যে তোমার যে হায়ার এডুকেশন পলিসি, সেই পলিসিটা আসলে কার জন্য? তুমি আসলে বিশ্ববিদ্যালয় থেকে কি চাও? হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ইউনিভার্সিটি? তুমি কি বছর বছর গ্রাজুয়েট উৎপাদন করতে চাও, নাকি তুমি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত এবং সচেতন মানুষ তৈরি করতে চাও? হাসিনার সেই শাসন কেন টিকেছিল? কারণ হাসিনা বিশ্ববিদ্যালয় করছে, এটা তার কোয়ান্টিটি দরকার। সে বলে বেড়াইতো যে আমি এতগুলো ইউনিভার্সিটি করছি, কিন্তু সে শিক্ষিত এবং সচেতন মানুষ করে নাই। এমন একটা প্রসেস তৈরি করছে যেখানে সে লেবার তৈরি করছে। সো দিজ আর সাম ক্রিটিক্যাল ইস্যুস দ্যাট আমি বললাম। আমার মনে হয় আমি তামিমকে ধন্যবাদ জানাই যে ও এটা শুরু করেছে। ভবিষ্যতে হয়তো বা আরো কয়েকটা সেশন আরো অনেককে নিয়ে যদি করা হয় তাহলে হয়তো পার্টিকুলারলি আমাদের ইউনিভার্সিটি, এবং আমার মনে হয় যে নেক্সট কোনো সেশনে তামিম চিন্তা করতে পারেন যে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা ইনভলভ আছে তাদের কাউকে ডেকে নিয়ে যদি এই আলাপগুলো করা যায়, জি কারণ স্যার। এরকম চিন্তা করতে পারেন। জি স্যার, এটা করার চেষ্টা করা হবে স্যার। আপনি বেশ কিছু কথা বলছেন সেই সাথে আমি আজকের আলোচনাটা আমার পক্ষ থেকে সাবেক শিক্ষার্থী হিসেবে যে বিষয়টা রাখছিলাম, যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাকে বুঝতে পারা, এটার একটা একাডেমিক যে জিনোলজিক্যাল স্টাডি, যেটা হলো যে আমাদের ভাষায় বলা হয় যে আপনার ফাইলোজেনিক স্টাডি আর কি, যে আপনার এনসিস্টর থেকে কিভাবে বর্তমান প্রজন্ম পর্যন্ত বিষয় এনিমেল গুলো কিভাবে আসতেছে, সেটা হলো যে আপনাদের সোসিওলজিক্যাল ভাষায় জিনোলজিক্যাল স্টাডি বলে আর কি, যে বিদ্যমান সংকটটা হলো প্রথম থেকে বর্তমান পর্যন্ত কিভাবে আসতেছে, সেটার একটা স্টাডি হওয়া দরকার। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয় তো স্যার, আপনি যে আলোচনাটা দিচ্ছেন যে রাষ্ট্র কিভাবে বিশ্ববিদ্যালয়গুলো গড়তেছে এবং এটার পিছনে যে আপনার বিভিন্ন পলিসি মেকিং গুলা করা হয়েছে, আমি আজকে এই আলোচনাটা এই জন্যই রাখি নাই। কারণ আমার বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো আছে, সেই সংকটগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কতটুকু বোঝে, সেই সাপেক্ষে আমি মনে করেন যে আজকে আলোচনাটা রাখছিলাম। আপনি যেটা বলতেছিলেন যে স্যার আপনার ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যে আপনার কৌশলপত্র বানায় নিচ্ছে 2006 সাল থেকে আপনার 2026 সাল, আমি পরবর্তীতে আপনার। ইন্টার্ন করে আমাকে একটু যেতে হবে, আমাদের আলোচনাটা মনে হয় একটু সংক্ষিপ্ত করা যায় কিনা স্যার, যদি। হ্যাঁ জি স্যার, স্যার আমরা ইনশাল্লাহ স্যার এটা হলো 5 পর্যন্তই শেষ করে দেবো স্যার। আমি হলো অল্প একটু কথা বলে তারপর একটা সামারি লাইন টেনে দেবো স্যার। আমি হয়তো আবার 26 তামিম, 27। তুমি আরো দ্রুত করো। তুমি হ্যাঁ 9:45 10:45 বলতে আমি ওইটাই সেট করছি, স্যারেরও যেহেতু ব্যস্ত আছে, তুমি একটু দ্রুত ও করতে আচ্ছা হবে, এত আচ্ছা, ঠিক আছে সময় স্যার, নেওয়া আমরা যাবে না। তাহলে 10টা 11টা পর্যন্ত ইয়ে করে দেবো স্যার। না, তুমি আচ্ছা 5টা ঠিক। মিনিট কন্টিনিউ করো, তুমি 5টা মিনিট কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনি আরো বেশ কিছু আলোচনা রাখছেন, যে ল্যাটারাল জয়েন্ট, যে আমাদের বিশ্ববিদ্যালয় লেকচারার হিসেবে ঢুকতে হইতেছে, অন্য কোথাও পিএইচডি করে আসে সরাসরি ঢুকতে পারতেছে না, এই বিষয়গুলো আছে বিভিন্ন। আসলে স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবেই প্রবলেম গুলো আছে। আমি হলো বিশ্ববিদ্যালয়ের সংকটগুলোকে এই জন্যই এরাইজ মানে আজকে উত্থাপন করলাম, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়গুলোকে, যে যে ধরনের পলিটিক্স হয় শিক্ষক শিক্ষার্থী এবং যে এই যে বিষয়গুলোকে মনে করেন সবার সামনে একটু খোলাসা করা আর কি, যে সেটা বাস্তবিক এবং এই বিষয় নিয়ে কোনো ধরনের হ্যাজিমনিক যে ন্যারেটিভ গুলো হয়ে আসে সেটা আসলেই গ্রহণযোগ্যতা সম্পন্ন নয়, এটাকে ডিসমেন্টাল করা উচিত এই জায়গা থেকে ইয়া করা। এই সাথে আমি দুটো কথা অ্যাড করব, যে আমাদের নিয়োগের যে আপনি কথাটা বললেন যে স্যার আসলে সার্বজনীন হওয়া দরকার, যে আসলে সার্বজনীন হচ্ছে না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিজ নিজ গ্রাজুয়েটদেরকে ইয়া করে রিক্রুট করে, এটা বিদ্যমান পলিসির মধ্য দিয়ে। আহ এখানে যে সার্বজনীন হলে এটার পিছনে স্যার তাও ওই বিশ্ববিদ্যালয় কোনো ধরনের ফাংশন নাই। ফাংশন যদি উচ্চশিক্ষা থাকতো তাহলে তো মনে করেন যে এই বিষয়গুলো ইভ্যালুয়েট করতে পারতো। আমাদের বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রেডেও মনে করেন যে আপনি বললেন টিচিং, আমি টিচিং ইউনিভার্সিটিও ধরি না, এই ধরনের লেখাপড়া আমি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সে পড়ছি, 4 বছর ধরে কোনো কিছুই শিখি নাই। সত্য কথা বলতে আর কি স্যার, আমার দ্বারা কোনো ইমপ্লিমেন্টেশন, যে কোনো একটা কাজকে মানে কোনো একটা প্রবলেম সলভিং করবো, সে ধরনের ক্যাপাবিলিটি আমার হয় নাই। এটা শুধুমাত্র আমার জন্যই না, প্রত্যেকটা গ্র্যাজুয়েটই একই অবস্থা। আপনি যেটা বললেন লেবার তৈরি করা আর কি, সেই জিনিসটাই করছে আর কি। তো এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে সমস্যাগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং ভবিষ্যতে এবং আরো মানুষজনকে ইনক্লুড করে আলোচনা করা যেতে পারে। আর সেই সাথে আমি মনে করি যে স্যার
আপনাদের পক্ষ থেকে শিক্ষক যারা মনে করেন যে একটা পজিটিভ মাইন্ডেড, তারা যদি কোনো ধরনের প্ল্যাটফর্ম অ্যারাইজ করতো, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা হলো বিভিন্ন আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের তারা হলো প্ল্যাটফর্ম তৈরি করছে, যে প্ল্যাটফর্মের মধ্যে তারা হলো দেশ, রাষ্ট্র, সমাজ, বিশ্ববিদ্যালয় কিভাবে মনে করেন যে ডেভেলপ হচ্ছে এবং কিভাবে এটার সমস্যা সংকটগুলো নিয়ে আলোচনা করছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারাও যদি এগিয়ে আসেন, আমাদের মতো সাবেক শিক্ষার্থীরা এগিয়ে যদি আসে, তাহলে হয়তোবা বেশ কিছু প্ল্যাটফর্ম গড়ে উঠবে। আম, এই বিষয়গুলোকে সামারাইজ করে লাস্ট ফাইনালি বলবো যে আমাদের আহ, সার্বিক যে প্রবলেমগুলো আছে, সে প্রবলেমগুলোকে সামনে নিয়ে এসে এবং পলিসিগুলো জায়গায় কিভাবে পরিবর্তন করার মাধ্যমে এই সমাধান করা যেতে পারে, সেটার একটা আলোচনা আমরা হয়তোবা ভবিষ্যতে করবো আর কি। স্যার, ধন্যবাদ। ভাই যদি কিছু বলতে চান। আহ, আমি ধন্যবাদ জানাই স্যারকে। স্যার, আপনি আমার যদি কথা বলার ওয়েতে বা আমার কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বা এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে কথা বলার, এবং আপনি সময় দিয়ে আসছেন। এটুকুই স্যার। আমার জন্য দোয়া করবেন স্যার। আহ, আহ, জ্যোতি, আমি খুবই খুশি হয়েছি আপনার সাথে পরিচিত হয়ে। এবং মানে আপনি যে প্রশ্নগুলো করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনাকে ওয়েলকাম জানাই যে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো নিয়ে আসলে আমাদের সবারই আরো বেশি ভাবার দরকার আছে। আমি তামিমকে ধন্যবাদ জানাই আয়োজনটা করার জন্য, এবং আশা করতেছি যে তামিম এই ধরনের উদ্যোগ কন্টিনিউ করবে। পাশাপাশি অনুষ্ঠানের কিছু নীতিমালা আছে বা কিছু ব্যাপার থাকে যেটা তামিম, টেকনিক্যাল যে জিনিসটা সেটা আর একটু অর্জন করে, অ্যাজ এ হোস্ট হিসাবে হোস্টের কিছু যে রেসপন্সিবিলিটি আছে সেটা অনুসরণ করে আরো সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দিবে। সেই কামনাই তামিম এবং সবার জন্য করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম সালাম। স্যার, আসলে হোস্টের নিয়ত ছিল না, কিন্তু আমাকে হোস্ট হতে হয়েছে আর কি, কারণ আমি ওই ধরনের টেকনিক্যাল মানে ইস্যুগুলো আমি শিখিও নি। যাক, আমার ভবিষ্যতে হয়তো আপনার জন্য শুভকামনা রইলো।